গল্প বেগম জাহান। লেখনীতে চারুলতা ছদ্মনাম। পঞ্চম পর্ব। রক্তিম সূর্যটা পশ্চিমে ঢলে পড়েছে, অনেকক্ষণ চারপাশে রজনীর কৃষ্ণ দ্যুতি ছড়াতে শুরু করেছে। মাগরিবের নামাজ শেষে মুসল্লিরা একে একে বেরিয়ে নিজেদের গন্তব্যের দিকে যাত্রা করছেন। অনেকক্ষণ পর সবার শেষে ইকবাল সাহেব ধীর পায়ে মসজিদ থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। আজকাল কারো সাথেই তেমন হাসি মুখে কথা বলতে পারেন না তিনি। কেবল মনের শান্তির জন্য মসজিদে অবসর সময় কাটান। অন্তরে ব্যথা নিয়ে মুখে মিথ্যে হাসি ফোটাতে সবাই পারে না। ইকবাল সাহেবও তেমনি চুপচাপ হয়ে গেছেন। নুরমহলে আসতেই দেখলেন ইকরাম সাহেব আর তহুরা খানম লিভিং রুমের একপাশে বসে আছেন। হয়তো তার আগেই মসজিদ থেকে ফিরেছেন, সেদিকে খেয়াল ছিল না ওনার। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে তহুরা খানমের টুকরো টুকরো কথা কানে ভেসে এলো। তহুরা খানম, আমার মনটা আজ বড্ড পুড়ছে এহসানের আব্বু। না জানি আমার বাচ্চা গুলো কোন বিপদে আছে। খুব অস্থির লাগছে। ইকরাম সাহেব নিজেও স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পেলেন না। কেবল ফোনটা তুলে নিয়ে নূর এহসানের নম্বরে কয়েকবার সংযোগের ব্যর্থ চেষ্টা করে রিসিভার নামিয়ে রাখলেন। বুকের ভেতর তারও যে নিদারুণ যন্ত্রণা হচ্ছে তা কাকে বোঝাবেন। ইকবাল সাহেব সিঁড়ি থেকে সবটা দেখে একটা হতাশার শ্বাস ফেলে এগিয়ে গেলেন দোতলার লাইব্রেরি রুমের দিকে। অতঃপর দরজাটা বন্ধ করে স্টাডি টেবিলের ওপর বসে ডায়াল করলেন সীমান্তের নম্বরে। মেঘলা আকাশ এখন প্রবল বেগে বাড়ি বর্ষণে মত্ত। মুষলধারে বৃষ্টির ফোঁটা এসে আছড়ে পড়ছে ধরণীর বুকে। টুকটাক বৃষ্টির শব্দ মাটির উপর পড়ে গোল হয়ে উপরে উঠে আবার মিলিয়ে যাচ্ছে, শুধু ছন্দে ছন্দে বেজে চলেছে জলকণাদের নূপুরের ধ্বনি। এয়ারপোর্টের ভেতরে কাচের দেয়ালের ওপারে থেকে সেই বৃষ্টির নৃত্যই দেখে চলেছে সীমান্ত। পেছনে আরও কিছু মানুষ বসে আছে। কেউবা অস্থিরভাবে পায়চারি করছে। তারা হয়তো এই অযাচিত বৃষ্টির আগমনে অল্প স্বল্প বিরক্ত। সীমান্তের হাতের কফির কাপটা ঠান্ডা হয়েছে অনেকক্ষণ, ঘন্টায় ঘন্টায় কফি খাওয়া মানুষটাও আজ কফির চুমুকে তৃপ্তি পাচ্ছে না। কিসের একটা অস্বস্তি অনুভব করছে ভেতরে ভেতরে, এমন সময় ব্যাগের ভেতর তার ফোনটা বেজে উঠল। সেটা এক হাতে বের করে রিসিভ করল সে। সীমান্ত, গুড ইভিনিং আঙ্কেল। ইকবাল সাহেব, শুভ সন্ধ্যা, কেমন আছো বাবা? সীমান্ত, ভালো, আপনি বলুন। ইকবাল সাহেব, আমার মেয়েটা কেমন আছে বলতো? সীমান্ত ওনার কথায় চিন্তার আভাস পেয়ে অস্ফুট স্বরে বলল। সীমান্ত, আই হোপ সি উইল বি অলরাইট। ইকবাল সাহেব কিছু বললে। সীমান্ত, না, উনি ঠিক আছেন আঙ্কেল, আপনি চিন্তা করবেন না। ইকবাল সাহেব, কেমন করে চিন্তা না করে থাকি বাবা। সেদিন দিল্লির লোকাল থানা থেকে ইন্সপেক্টর ফারদিন যেসব কথা বলল, এরপর তো চিন্তা না করে উপায় নেই। সীমান্ত, আমি বুঝতে পারছি, কিন্তু সবটা তো আমার হাতেও নেই আঙ্কেল। ইকবাল সাহেব, আমাদের বাড়ির ছেলে মেয়েরা কোনোভাবেই এমন অনৈতিক কাজের সাথে জড়িত না। আর এহসান তো আমাদের গর্ব ছিল। ওর মতো মানুষ হয় না। সীমান্ত বুঝল ফোনের ওপাশে এক পিতৃতুল্য মানুষের নীরব কান্না। তাই নিজ থেকে সান্ত্বনা দেওয়ার মতো করে দৃঢ় কণ্ঠে বলল। সীমান্ত, আপনি নিশ্চিন্তে থাকুন আঙ্কেল। যদি সত্যিই উনি নির্দোষ হয়ে থাকেন তবে আমি অবশ্যই একজন মৃত মানুষকে কলঙ্কিত হতে দিব না। আই আই প্রমিস। সীমান্তের কথার মধ্যে কিছু একটা ছিল যা ইকবাল সাহেবের মনকেও প্রভাবিত করল। মনে মনে ভাবলেন ছেলেটার কথায় অদ্ভুত একটা জোর আছে। ইকবাল সাহেবের সাথে কথা শেষ হতেই সীমান্ত ফোনটা ব্যাগে ভরে ব্যাগটা বাম কাঁধে ঝুলিয়ে বৃষ্টি মাথায় নিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলো। ট্যাক্সি স্ট্যান্ড অবধি আসতেই সীমান্ত পরনের হোয়াইট পোলো শার্টটা ভিজে চুপচুপে হয়ে গেল। তবে সেসবের দিকে এখন মনোযোগ নেই তার। এদিক ওদিক তাকিয়ে খানিকটা দূরে রাস্তার একপাশে একটা ট্যাক্সি পেয়ে সেদিকেই এগিয়ে গেল সীমান্ত। ট্যাক্সি ড্রাইভার তখন ভেতরে কাঁচ লাগিয়ে গান ছেড়ে আরামসে ঘুমোচ্ছে। সীমান্ত দুবার টোকা দিয়েও কোনো সাড়া শব্দ না পেয়ে এবার কাচের ওপর মৃদু ধাক্কা দিতেই ড্রাইভার মহাশয় ধরফর করে উঠে বসে রেডিওটা বন্ধ করে বলে উঠল। ড্রাইভার, ও কি করছেন কি? আমার গাড়ির কাজটা আপনার কি ক্ষতি করল মশায়? অমন ধারা পেল্লাই থাবা বসাচ্ছেন কেন বলুন দেখি। সীমান্ত বুঝল লোকটা একেবারে গাড়ি অন্ত প্রাণ না হলে এত হালকা ধাক্কায় এভাবে বলতো না। তবে সে কথা বাড়ালো না, বরং বলল। সীমান্ত, দুঃখিত, রাস্তায় আর কোনো গাড়ি না পেয়ে আপনাকে জাগাতে হলো, তা আপনি এসটি রোড যাবেন দাদা?
ড্রাইভার, ওদিকে তো এখন হাঁটু পানি, না না আমি যেতে পারবো না, আপনি অন্য গাড়ি দেখুন। সীমান্ত, প্লিজ দাদা, এইটুকুই তো রাস্তা, ভাড়া যা লাগে নেবেন, আমার যাওয়াটা খুব আর্জেন্ট। ড্রাইভার, বললাম তো হবে না, ওদিকের রাস্তা এখন জলে ভরা, আমার গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যাবে, আপনি যান তো এখান থেকে। সীমান্তের এবার সত্যি ভীষণ বিরক্ত লাগলো। এই মুহূর্তে ঠিক কি করণীয় ভেবে স্থির করতে পারল না। রায়চৌধুরী নিবাসের সকলেই বেশ জম্পেশ আড্ডায় মেতেছে। এমন মনোরম পরিবেশে সবাই যেন অনেকদিন পর একত্রিত হলেন। প্রতিমা দেবী শর্মিলী দেবীর সাথে গরম গরম পাকোড়া, তেলে ভাজা বানিয়ে চলেছেন, আর চুমকি সেগুলো বসার ঘরে ট্রান্সফার করছে। রমা পাশের চুলায় ছোট্ট বাটিতে আয়ুর্বেদিক তেল গরম করে প্রতিমা দেবীর উদ্দেশ্যে বলল, রমা, কর্তামায়ের কোমরের বেদনা বড় বেড়েছে বড় বৌদি, আমি জড়িবুটি তেলখানা নিয়ে গেলুম গো। প্রতিমা দেবী, ন্যাকড়া দিয়ে ধরে নিয়ে যা, আর গরম তেল আগে ঠান্ডা করে তারপর মালিশ করবি, মা বেশি গরম সহ্য করতে পারেন না। রমা বেরিয়ে যেতেই শৌখিনী দেবী এগিয়ে এসে বললেন, শৌখিনী দেবী, সত্যি বড় বৌদি, তোমরা কেউ মাকে আমাদের দুবোনের অভাব বুঝতেই দাও না। বছরে তো মোটে একবার আসি আমরা, না হলে তো ওই ফোনেই তোমরাই মায়ের আসল মেয়ে, এত ভালো বউ কেন গো তোমরা। ওনার কথায় মুখ চাওয়াচাওয়ি করলেন প্রতিমা, শর্মিলী দেবী ও দেবলীনা দেবী। তারপর তিনজনেই একসাথে শব্দ করে হেসে উঠলেন। দেবলীনা দেবী চা বানানো রেখে এগিয়ে এসে বললেন, দেবলীনা দেবী, কি এ বল না তুমি দিদি, আমরা কি আর তোমাদের জায়গা নিতে পারি বলো। শর্মিলী দেবী, তোমার বুঝি হিংসে হচ্ছে ননদিনী। শৌখিনী দেবী, সে আর বলতে, হিংসে হবে না। প্রতিমা দেবী, উনি তো এ বাড়ির শেকড় রেমা, ওপরে ওপরে কঠোর হলেও আমাদের কখনো অমর্যাদা করেননি। ওনার কঠোরতার আড়ালে সবার জন্য চিন্তিত একটা মন আছে। যদিও কিছু ক্ষেত্রে চিন্তা ভাবনা একটু সেকেলে, কিন্তু সে তো আমাদের ভালোর জন্যই বল। শৌখিনী দেবী, তবুও তো মায়ের বয়স হচ্ছে, এখন অনেক কিছুই উল্টা পাল্টা বলে বসেন। তোমরা বিরক্ত হও না। শর্মিলী দেবী, সে কি ভাই, বিরক্ত হব কেন, আমরা তো মায়ের এক একটা আঙুলের মতো। এই যেমন তুমি, আমি, অন্তরা, বর্দি, ছোট। শৌখিনী দেবী, তাহলে দাদারা। দেবলীনা দেবী, ওরাও তো আঙ্গুল। তবে পায়ের আঙ্গুল, হাহা দেখো না কেমন মিউ মিউ করে। শৌখিনী দেবী, যা বলেছ হাহাহা। ওনার কথায় আবার সকলে একসাথে হেসে উঠলেন। ড্রয়িং রুমে তিন ভাই মিলে একসাথে তাসের আসর বসিয়েছেন। তেলে ভাজায় কামড় দিয়ে অনিমেষ বাবু বললেন, অনিমেষ বাবু, এই নে মেজদা, এবার তোর চাল। অমরেশ বাবু পরের চালটা দিতেই ওপর থেকে সামিরা, দীপ্তরা নেমে এসে সোফা, কার্পেট দখল করে বসে পড়ল। সারা গিয়ে আদুরে বিড়াল ছানার মতো বসল একেবারে অমরেশ বাবুর গা ঘেঁষে। সেদিকে তাকিয়ে সমরেশ বাবু মনে মনে ভাবলেন, তার নিজেরও যদি এমন একটা মেয়ে থাকত। একটা মাত্র ছেলে, তাও বছরে 6 মাসে একবার আসে। তারপর খারাপ লাগাটা সরিয়ে রেখে পুনরায় হাসি মুখে খেলায় মন দিলেন। এদিকে সারা অমরেশ বাবুর হাতের কার্ডগুলো নিয়ে নিচে রেখে দিয়ে বলল, সারা, এসব ছাইপাশ রেখেই অন্য কিছু খেলি না বাপি। অমরেশ বাবু মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, অমরেশ বাবু, কি খেলা খেলতে মন চাচ্ছে শুনি আমার সারা মামুনির। সারা, একটা গান বলো। সামিরা, হ্যাঁ বাপি, একটা গান হয়ে যাক। অমরেশ বাবু, তোরা সবকটা একসাথে পাগল হলি নাকি রে মা, আমি আর গান, ওসব তো তোদের কাজ, তোরাই বরং গা আমার যেই গলা, ওতে গান হবে না। দীপ্ত, পাপা তুমি একটা গান বলো বেলো। সামিরা, হ্যাঁ ছোটকা তুমিই বরং গাও। অনিমেষ বাবু, বলছিস। সকলেই একসাথে বলে উঠল, একদম। ততক্ষণে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন প্রতিমা দেবীরা। অনিমেষ বাবু দেবলীনা দেবীর দিকে তাকিয়ে দুহাত প্রসারিত করে গলা ছেড়ে গান ধরলেন, শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। ওনার গানের ভঙ্গিতে সকলেই একসাথে হেসে ফেললেন। এদিকে লজ্জায় দেবলীনা দেবী আঁচল মুখ ঢেকে নিলেন। ওপর থেকে সকলের হাসি মুখ দেখে একটা পৈশাচিক হাসি ফুটে উঠল কেবল সায়নার ঠোঁটের কোণে। সীমান্ত বিরক্তিতে চোখ বন্ধ করে এদিক ওদিক তাকাতেই ট্যাক্সির ভেতর ফ্রেমে বন্দি দেবী কালীর ছোট্ট ছবিটায় চোখ পড়ল। সাথে সাথেই তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সীমান্ত চোখে মুখে মেকি অসহায় ভাব ফুটিয়ে স্বগতোক্তি করে বলল, সীমান্ত, আফসোস, আজকাল বিপদে মানুষ মানুষকে সাহায্য করে না।
ধর্মকর্ম সব উঠে গেছে। নইলে কি আর ব্রাহ্মণের ছেলে হয়ে এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়? যুগ জামানা সব বদলে গেছে মাগো। কলিযুগ, ঘোর কলিযুগ। ড্রাইভারটা এবার যেন একটু দ্বিধান্বিত হয়ে জিজ্ঞেস করলেন, ড্রাইভার, আপনি ব্রাহ্মণ? সীমান্ত বুঝল কাজ হয়ে গেছে। তবুও নিজের ভাব বজায় রেখে বলল, সীমান্ত, হ্যাঁ, আমার নাম সীমান্ত রায়চৌধুরী। বাবা সমরেশ রায়চৌধুরী, পিতামহ সৌরনারায়ণ রায়চৌধুরী, গোত্র। ড্রাইভার, ব্যাস ব্যাস দাদা, আর বলতে হবে না। আগে বলবেন তো আপনি রায়চৌধুরী বাড়ির ছেলে। ওনাদের এই কলকাতা শহরে কে না চেনে বলুন তো? কত বড় ঘরের ছেলে আপনি। আপনাকে না নিয়ে গেলে যে আমার পাপ হবে দাদা। উঠে আসুন। সীমান্ত আর দেরি না করে চটজলদি উঠে বসল। গাড়ি চলতে চলতে একসময় ড্রাইভার বলল, ড্রাইভার, কিছু মনে করবেন না দাদা। আপনাকে তো আগে দেখিনি। সীমান্ত, আমি চাকরির সূত্রে দিল্লিতে থাকি। ড্রাইভার, তাই বলুন বলেই পুনরায় রেডিওটা চালিয়ে ড্রাইভিংয়ে মন দিল। স্লো ভলিউমে তখন গাড়িতে রবীন্দ্রসঙ্গীত বেজে চলেছে। সীমান্তের শরীরের ভেজা শার্ট, চুল থেকে পানি চুইয়ে সিটে পড়ছে। সীমান্ত এবার সিটে মাথাটা এলিয়ে রেডিওর সুরে ডুব দিল। কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহমেঘে তোমারে দেখিতে দেয় না। অন্ধ করে রাখে তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। তুমুল বৃষ্টির মধ্যেই সিকিউরিটি রুমের ভেতর থেকে বেরিয়ে এলো একটা রোগাপাতলা মানব অবায়। তারপর ধীরে ধীরে চারদিকে সতর্ক দৃষ্টি বুলিয়ে নিয়ে এগিয়ে গেল চিলেকোঠার ঘরের দিকে। বিছানার ওপর একমনে বসে বই পড়ছে নূর। পাশেই লেজ গুটিয়ে ঘুমিয়ে আছে ছোট্ট ক্যান্ডি। নূরের সমস্ত ধ্যান জ্ঞান এখন বইয়ের পাতায় আবদ্ধ। এমন সময় তীব্র বাতাসের বেগে জানালার পাল্লা ঝাপটানোর শব্দে মনোযোগে ব্যাঘাত ঘটায়। উঠে এসে জানালার পাল্লাটা ধরে টানতেই একঝাঁক বৃষ্টির কণা এসে ছড়িয়ে পড়ল নূরের শরীরের ওপর। সতেজ বাতাসের সাথে ঠান্ডা পানির ফোঁটায় অদ্ভুত ভালোলাগায় ভরে উঠল তার কিশোরী মন। জানালা দিয়ে হাতটা বাড়িয়ে বৃষ্টির পানি ছুঁয়ে অনুভব করতে করতে মুখটাও এগিয়ে নিয়ে গেল জানালার কাছে। শীতল বৃষ্টির স্পর্শ পেতেই খিলখিল করে হেসে উঠল নূর। এরপর হঠাৎ খট করে দরজা খোলার শব্দে নূর ভাবল চুমকি বুঝি ঘুমোতে এসেছে। ওর জন্যেই দরজা ভিড়িয়ে রেখেছে সে। তাই বলে উঠল, নূর, জানো চুমকি আপবাকি কথাগুলো গলাতেই আটকে গেল নূরের। যখন পেছনে ফিরে দেখল দরজায় চুমকি নয় বরং অচেনা রোগাপাতলা কালো একটা ছেলে দাঁড়িয়ে এবং লোভনীয় দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। তখনই হকচকিয়ে গেল নূর। সেই সাথে ভয় পেয়ে দ্রুত নিজের ওড়নাটা ভালোভাবে জড়িয়ে নিয়ে বলল, নূর, এ কি? ককে আপনি? রমেশ ততক্ষণে নূরকে দেখে ঘোরের মধ্যে চলে গেছে। এত সুন্দরী মেয়েকে ভোগ করবে সে। এরপর অবাক ভাবটা কাটিয়ে কালো দাঁতে হাসতে হাসতে এগিয়ে এসে ব্যঙ্গ করে বলল, রমেশ, আর ঢেকে লাভ নেই সুন্দরী। এমন খাজানা লুকাইতে হয় না। নূর, আপনি কোকাছে আসছেন কেন? রমেশ, তোমার নরম শরীরটায় আদর করতে আসছি সোনা। বলেই খপ করে নূরের বাম হাতটা ধরে ফেলল। নূর, আপনি আমার হাত ধরছেন কেন? প্লিজ আমাকে ছেড়ে দিন ভাইয়া। রমেশ, মা, আমি তোর ভাই না রে, আমি তো তোর নাগর। এখনই টের পাবি তুই। বলতে বলতে নূরের ঘোমটা টেনে খুলে ফেলল রমেশ। তারপর ওড়নাটা একটানে খুলে ছুঁড়ে ফেলে দিল ঘরের কোণে। নূর প্রচণ্ড লজ্জায় ভয় কাঁদতে কাঁদতে রমেশকে আকুতি মিনতি করতে লাগল, নূর, প্লিজ হো ভাইয়া, আল্লাহর দোহাই লাগে, আমার এত বড় সর্বনাশ করবেন না। রমেশ তখন কামনার তাড়নায় পাগল কুকুরের ন্যায় নূরের ওপর হামলে পড়ল। এক ধাক্কায় নূরকে মেঝেতে ফেলে দিয়ে ওর পেটের উপর চেপে বসল সে। নূর যেন কিছুতেই পেরে উঠছে না এই পাতলা গড়নের রমেশের সাথে। শত হলেও পুরুষ মানুষের শক্তির কাছে সে অসহায় বোধ করল, তবুও সমানে হাত পা চালিয়ে রমেশকে প্রতিহত করতে চেষ্টা করতে লাগল। রমেশ যেন এতে আরো ক্ষেপে উঠল। রমেশ, শালি রে, খুব তেজ দেখাস না। তোর সব গরম আমি দিয়ে বের করব বে। বলেই নূরের দুই হাত ওপরে তুলে চেপে ধরে নিজের অপর হাতটা দিয়ে নূরের সাদা কুর্তির কাঁধের অংশটা একটানে ছিঁড়ে ফেলল। মুহূর্তেই ফর্সা কাঁধ আছড়ের ফলে চিরে রক্ত লাল হয়ে উঠল। নূর ব্যথায় যন্ত্রণায় ছটফট করে রমেশকে সরিয়ে দিতে চাইলে রমেশ নূরের চুলের মুঠি ধরে ডান গালে সর্বশক্তি দিয়ে কষে পরপর দুটো চর বসিয়ে দিল। এরপর গলা চেপে ধরে বলল, রমেশ, মা ঘরের মা,
খা তোর এই গতর যদি আজ না তাইলে আমার নামও রমেশ না। দেখ তোর কি হাল করি। বলেই নিজের গায়ের নোংরা জামাটা প্যান্টটা খুলে ফেলল। তারপর আন্ডারওয়্যারের ওপর থেকে নিজের গোপনাঙ্গ চেপে ধরে নূরের উদ্দেশ্যে বলল, রমেশ, এ তলোয়ার দেখছিস? এইটা দিয়ে তোর উদ্ভাবন করব। তোকে বানিয়ে রাস্তায় নামাবো। হাহা বলেই নূরের কুর্তিটা টেনে ওপরে তুলতে লাগলো। উন্মুক্ত হয়ে উঠল নূরের মেদহীন ফর্সা পেট, মসৃণ কোমর, সুগঠিত স্তনের ওপর হালকা গোলাপি অন্তর্বাসের দিকে নজর পড়তেই রমেশ যেন কামনায়, উত্তেজনায় নিকৃষ্ট জন্তুতে পরিণত হলো। এতক্ষণ ধরে চলা ধস্তাধস্তি, আকস্মিক থাপ্পড় আর গলা চেপে ধরার ফলে নূরের শরীর অবশ হয়ে এলো। সেই সাথে মারাত্মক ভয়, উৎকণ্ঠায় মানসিকভাবেও দুর্বল হয়ে উঠল নূর। মুখ থেকে গোঙানির আওয়াজ এবং চোখ থেকে অশ্রু ঝরানো ছাড়া রমেশকে বাধা দেওয়ার আর কোনো শক্তিই নূরের মাঝে অবশিষ্ট রইল না। বৃষ্টির ধারা অবিরাম বয়ে চলেছে স্নিগ্ধ মাটির বুকে। মেঘে মেঘে প্রবল ঘর্ষণে বিজলির ঝলকানি এসে আছড়ে পড়ছে নরম জমিনের উপর। যেন মেঘেদের রাজপুত্র প্রবল আক্রোশে পৃথিবীবাসীর ওপর চাবুক চালিয়ে চলেছে। চলন্ত গাড়িটা হুট করে থেমে যাওয়াই ধ্যান ভাঙল সীমান্তের। সারাদিনের ক্লান্তিতে চোখ দুটো বুজে এসেছিল। তবে হঠাৎ হাঁকুনিতে তন্দ্রা ভাবটা কেটে গেল তার। ড্রাইভারকে কিছু জিজ্ঞেস করার আগেই নিজে থেকে বলে উঠল, ড্রাইভার, এসে পড়েছি দাদা। সীমান্ত বাইরে তাকিয়ে বুঝল এখনো কিছুটা পথ বাকি আছে, তবে পানিতে রাস্তা ডুবে গেছে। এবার ও ড্রাইভার নিজেই বললেন, ড্রাইভার, মাফ করবেন দাদা। এর বেশি এগুলে জলে ভিজে আমার গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যাবে। সীমান্ত আর কিছু না বলে ট্যাক্সি থেকে নেমে এলো। এরপর ড্রাইভারকে ন্যায্য ভাড়ার অনেক বেশি পরিশোধ করল। ড্রাইভার, একই করছেন দাদা। ভাড়া তো এর অর্ধেকও না। সীমান্ত, আপনি আমার জন্য এতটা এসেছেন। আমি সত্যিই কৃতজ্ঞ, এটা রাখুন। আসছি। ড্রাইভার দেখল কাঁধে ব্যাগ ঝুলিয়ে পানির মধ্যে সীমান্তের এগিয়ে চলা। স্ট্রিট লাইটের আলোয় ওর যাওয়ার দিকে তাকিয়ে ড্রাইভারের মনটা হঠাৎ কৃতজ্ঞতায় ভরে উঠল। ডাইনিং টেবিলের উপর থরে থরে সাজানো বাটিগুলোর দিকে তাকিয়ে ছোট্ট একটা হতাশ শ্বাস ফেললেন মোহিতবাবু। 5 পদের তরকারির সবগুলোই বাঙালি পদ। মনে মনে ভাবলেন, প্রেম করে বিয়ে করলে এই এক জ্বালা। তার ওপর যদি বউ বাঙালি হয় আর খাবারগুলো তো আরো ভয়ানক। ছক্কাটা উনি বোঝেন, তবে কুমড়োর কেন ছক্কা হলো? কুমড়োর মতো একটা ট্যাপা সবজির সাথে ক্রিকেটের সম্পর্ক কি? শুক্তো উনি চেনেন, কিন্তু নামটা জানেন না। কাতলা মাছের কালিয়াটা খেতে ওনার মন্দ লাগে না, কিন্তু ওই নামটা। কাতলা মাছের মাথাটা যেন ওনার দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বলছে, আব তেরা কেয়া হোগা কালিয়া। সবচেয়ে ভয়ঙ্কর তো ধোকার ডালনাটা। এই সাদাসিধে খাবারটা কাকে ধোকা দিয়ে এমন কলঙ্কিত হলো তা ওনার কাছে একটা রহস্য। সবকিছু দেখে নিয়ে আর চোখে স্ত্রীর দিকে তাকিয়ে দেখলেন অন্তরা দেবী দিব্যি ট্যাংরা মাছের ঝোল দিয়ে গোগ্রাসে ভাত মাখিয়ে খেয়ে চলেছেন। চোখে মুখে অপার তৃপ্তি ফুটে উঠেছে। মুহূর্তেই ওনার সব বিরক্তি গায়ের হয়ে মনটা ফুরফুরে হয়ে গেল। তারপর ভাবলেন, না, প্রেম যদি হয় সঠিক মানুষের সাথে তবে এসব কোনো ব্যাপারই না। নিজের প্লেটে একটু সবজি রুটি তুলে নিয়ে মুখে পুরতেই ওপরতলা থেকে আয়ান নেমে এলো। হয়তো শাওয়ার নিয়ে একেবারে এসেছে। চুলগুলো হালকা ভেজা ভেজা, চেহারায় বেশ সতেজ ভাব লক্ষণীয়। চেয়ার টেনে মুখোমুখি অপর পাশে বসে তার দিকে তাকিয়ে প্রাণবন্ত একটা হাসি দিয়ে বলল, আয়ান, হ্যালো বাবা, কেমন আছো? এবার যেন মোহিত বাবুর ভেতরে প্রশান্তিতে ছেয়ে গেল। যখনই তার ছেলেটা তাকে মিষ্টি হেসে বাবা বলে ডাকে তিনি অদ্ভুত শীতলতা অনুভব করেন। অনামিকা দেখতে তার মতো হলেও আয়ান যেন অন্তরা দেবীর কার্বন কপি। নিজের সাথে আয়ানের খুব কমই মিল পান তিনি। ছেলে মেয়েগুলো হয়েছেও একেবারে মায়ের মতো। এত বছরেও উনার যেখানে বাংলা বলতেই কালঘাম ছুটে যায়, সেখানে আয়ান অনু দিব্যি ঝরোঝরো করে বাংলা বলে দেয়। বাবা হিসেবে তিনি আসলেই খুব গর্বিত। হাসি মুখে আয়ানকে বললেন, মোহিত বাবু, সব ঠিকঠাক বেটা। তুম বলো। তখনই অনু খাওয়া ছেড়ে সন্দেহের দৃষ্টিতে আয়ানের দিকে তাকিয়ে বলল, অনু, কি ব্যাপার বলতো দা? আজ ইতনা খুশ কিউ হো তুম? কুছ হুয়া হ্যায় কেয়া? আয়ান খেতে খেতে মাথা ঝুঁকিয়ে হ্যাঁ বুঝিয়ে অল্প একটু হেসে তারপর পানি খেয়ে বলতে শুরু করল, আয়ান, আসলে মা, বাবা, আমার তোমাদের কিছু বলার আছে। মোহিত বাবু, বলো। অন্তরা দেবী, কি বলবি বাবু?
আয়ান, সুব্রমণিয়াম স্যার আমাকে ওনার হসপিটালে জয়েন হবার জন্য বলেছেন। অনু, মওদা, এত দারুণ খবর। অন্তরা দেবী, সত্যি বলছিস বাবু? খুব ভালো প্রস্তাব। কালকেই হ্যাঁ বলে দে। মোহিত বাবু, না। নূরের ক্লান্ত চোখ দুটো বুজে আসতে শুরু করেছে। অশ্রুকণা ভিজিয়ে দিচ্ছে তার চিবুকের দুপাশ। নিজের ওপর আসন্ন বিপদের কথা চিন্তা করে মস্তিষ্ক অসাড় হয়ে আসছে। এদিকে রমেশও যেন প্রবল আক্রোশে নূরের ওপর ঝুঁকে আসতে শুরু করেছে। নিজের মাথাটা নূরের বুকের উপর আস্তে আস্তে নামিয়ে আনছে সে। রুমের ভেতর চেঁচামেচির ফলে ঘুমটা আলগা হয়ে গেল ক্যান্ডির। এমন দারুণ আবহাওয়ায় আরামের ঘুম শেষে আড়মোড়া ভেঙে নিচে তাকিয়েই তিরিং করে লাফিয়ে উঠল। এরপর নূরের করুণ মুখটা দেখে হয়তো বোবা প্রাণীটাও বুঝতে পারল এই মুহূর্তে তার মালকিনের সাহায্য প্রয়োজন। সাথে সাথেই নিজের ছোট্ট শরীরটা নিয়ে এক লাফে ঝাঁপিয়ে পড়ল রমেশের কাঁধের উপর। নিজের ছোট ছোট দাঁতের কামড়ে ধারালো নখের আছড়ে ফালা ফালা করে দিতে লাগলো রমেশের নগ্ন পিঠ। আকস্মিক আক্রমণে দিশেহারা হয়ে নূরের উপর থেকে ছিটকে সরে এলো রমেশ। ডুবতে থাকা মানুষ যেমন খড়কুটো আঁকড়ে ধরে বাঁচার জন্য শেষ চেষ্টা করে, নূরও তেমনি নিজের নিস্তেজ শরীরটা টেনে উঠে দাঁড়ালো। রমেশ তখন পিঠের উপর থেকে ক্যান্ডিকে সরাতে ব্যস্ত হয়ে উঠেছে। নূরের মনে হলো সৃষ্টিকর্তা যেন তাকে বাঁচাতেই ক্যান্ডিকে পাঠিয়েছেন। নিজেকে রক্ষা করার শেষ সুযোগটা হাতছাড়া করল না নূর। বরং দ্রুত পায়ে খোলা দরজা দিয়ে দিশেহারা ভাবে এক ছুটে বেরিয়ে এলো চিলেকোঠার ঘর থেকে। বৃষ্টির তালে তালে ভিজে উঠল তার পরনের সাদা কুর্তিটা। প্রতিটা পদধ্বনিতে আলগা হয়ে ওঠা খোপার চুলগুলো বাঁধন মুক্ত হয়ে প্রথমে ঘাড়ে, এরপর কাঁধে এবং অবশেষে কোমর বেয়ে হাঁটু অবধি ছড়িয়ে পড়তে লাগলো। বাড়ির সামনে এসে খোলা গেট, সিকিউরিটি রুমের উন্মুক্ত দরজা দেখে সীমান্ত বেশ অবাক হলো। সন্দিহান দৃষ্টি বুলিয়ে কয়েক পা এগিয়ে যেতেই হঠাৎ তার বুকের উপর প্রচণ্ড গতিতে কোনো কিছু আছড়ে পড়ায় থেমে গেল সীমান্তের পা দুটো। সে অনুভব করতে পারছে দুটো নরম হাত তার পিঠের ভেজা শার্টটা আঁকড়ে ধরেছে। কম্পমান সেই শরীরের কাঁপুনি যেন নিজের শরীরেও টের পাচ্ছে সীমান্ত। একটা মিষ্টি আতরের ঘ্রাণ এসে আঘাত হানল তার নাসিকা গ্রন্থে। হঠাৎ যেন বুকের উপর থেকে ঢলে পড়ে যেতে লাগলো সেই ছোট্ট শরীরটা। ভারসাম্য রাখতে সীমান্ত নিজের দুহাতে আঁকড়ে ধরল তার লতানো কোমর। সাথে সাথে হাত ঠেকল একগুচ্ছ রেশমি নরম আধো ভেজা চুলের ওপর। সীমান্ত সরে আসতে চাইল, তবে তাকে অবাক করে দিয়ে সামনের ব্যক্তিটা ওকে আরো আঁকড়ে ধরে মুখ গুজে দিল তার বুকের বা পাশে। এরপরই ডুকরে কেঁদে উঠল সে, ঠিক যেন একটা কোমল প্রজাপতি লেপ্টে গিয়ে তার বুকে আশ্রয় নিয়েছে। সীমান্তের শিরদাঁড়া বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। হৃদস্পন্দন অস্বাভাবিক গতিতে বেড়ে গেছে, মস্তিষ্ক ফাঁকা হয়ে এলো। নিঃশ্বাস থমকে গেল যখন বুঝল এই নারী শরীরের অস্তিত্ব। এবং এটা আর কেউ নয় বরং রুকাইয়া বিনতে নূরজাহান। ছুটতে ছুটতে নূর যেন কোনো শক্ত পিলারের সাথে এসে বাড়ি খেয়ে পড়ে যেতে নিলেই দুটো শক্ত পাথুরে হাত তাকে আঁকড়ে ধরেছে। ভেজা শার্ট থেকে ভেসে আসা সেই পরিচিত সুগন্ধটা নূরের অবচেতন মন ঠিকই চিনতে পারল। চঞ্চল মস্তিষ্কে আর কিছুই ভাবার অবকাশ পেল না সে। কেবল মনে হলো এই ইস্পাত কঠিন বুকটায় তার জন্য একমাত্র নিরাপদ স্থান। তাই সেটাকে আঁকড়ে ধরেই কান্নায় ভেঙে পড়ল নূর। প্রচণ্ড বৃষ্টির তোরে আলোছায়ার মাঝে সিক্ত হয়ে চলেছে দুটো নরনারী শরীর। সীমান্তের চৌড়া বুকের উপর থেকে থেকে কেঁপে উঠছে সেই নারীর দেহ। সেই সাথে দ্রুত গতিতে নূরের বুকের ওঠানামা, ভেজা শরীরের সুবাস, উত্তাপ যেন নিজের শিরায় শিরায় টের পাচ্ছে সীমান্ত। এক প্রবল অনুভূতিতে অসহ্য হয়ে উঠল তার ভেতরের পুরুষ সত্তা। নিজেকে নিয়ন্ত্রণ করে দ্রুত হাতের বাঁধন আলগা করে নিজের বুকের দিকে তাকালো সীমান্ত। তবে এবারে যেন এক ঘোরের আবেশ ছড়িয়ে পড়ল তার হৃদয় জুড়ে। স্ট্রিট লাইটের ভেসে আসা সোডিয়ামের আলোর সাথে সিকিউরিটি রুমের ভেসে আসা মৃদু আলো এসে পড়েছে নূরের মায়াবী মুখের ওপর। তিতির পাখির মতো করে কেঁপে উঠছে ছোট্ট মুখটা, ফর্সা কপালের ওপর ছোট ছোট চুলগুলো এসে পড়েছে। সুগঠিত ভ্রু জোড়ার সাথে উন্নত নাসিকা। বন্ধ চোখের পাতায় ভেজা পাপড়ি গুলো লেপ্টে আছে। রক্তিম গাল দুটো বেশ আদুরে গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁটজোড়া আহ্লাদী ভূমিতে ফুলিয়ে হেঁচকি তুলে কাঁদছে নূর। গলার সোনার চেনের সাথে পেঁচিয়ে আছে অল্প কয়েকটা চুল, উন্নত বক্ষ যুগল হেঁচকির সাথে সমান তালে ওঠানামা করছে,
সাদা কুর্তির ওপর স্পষ্ট ফুটে উঠেছে হালকা গোলাপি অন্তর্বাস, সেদিকে দৃষ্টি যেতেই চোখ দুটো খিচে বন্ধ করে নিল সীমান্ত। এরপর গভীর একটা নিঃশ্বাস ছাড়ল সীমান্ত। সাথে সাথে সেই উত্তপ্ত শ্বাস গিয়ে আছড়ে পড়ল নূরের মুখের ওপর। এতে করে হাতের চাপ আরেকটু বেড়ে গেল যেন নূরের। ধীরে ধীরে চোখ খুলে নূর তাকালো সীমান্তের সেই ধূসর নেত্রের পানে। এবার যেন থমকে গেল সীমান্তের পৃথিবী। একজোড়া শান্ত দিঘির জলের মতো অশ্রুসিক্ত টলটলে কালো আখির সাথে প্রথমবারের মতো মিলন ঘটল দুটি উজ্জ্বল ধূসর চোখের। একজনের চোখে ভয়, আতঙ্ক, তো একজনের চোখে আকাশ সমান মুগ্ধতা। নূর দেখল সীমান্তের ফর্সা মুখটা বৃষ্টির পানিতে আরো সাদা হয়ে উঠেছে। ছোট করে কাটা চুলগুলো হালকা নেমে এসেছে কপালের ওপর, দৃঢ় চোয়ালের সাথে ছোট ছোট দাড়ি। সুদর্শন মুখের পানে তাকিয়ে অজান্তেই ভয়টা বেশ কমে এলো তার। বৃষ্টির ফোঁটা সীমান্তের কপাল, গাল হয়ে বেয়ে এসে থুতনির ওপর থেকে চুইয়ে চুইয়ে পড়ছে নূরের রক্তিম ঠোঁটের ওপর। মোহিত বাবুর বলা না শব্দটা যেন মুহূর্তেই রুমের পরিবেশ বদলে দিয়েছে। আয়ান অবাক হয়ে তাকিয়ে আছে বাবার দিকে। অন্তরা দেবী, অনামিকারও একই অবস্থা। আয়ান, না মাতলাব আপুকো কয়ে এত রাজ হ্যায় বাবা। মোহিত বাবু, আই ডোন্ট থিঙ্ক দিস ইজ রাইট ডিসিশন ফর ইউ। আয়ান, বাট হয় বাবা। অন্তরা দেবী, এইসব কি বলছো মোহিত? মোহিত বাবু এবার প্লেটটা সরিয়ে রেখে সকলকে বোঝানোর ভঙ্গিতে বলতে লাগলেন। मोहित बाबू, देखो अंतुरा प्रोफेशनल लाइफ बहुत बड़ी जिम्मेदारी है। और अगर बात है डॉक्टर प्रोफेशन का तब तो और भी बिजी लाइफ। इतनी जल्दी आयन को इतना प्रेशर लेना ठीक नहीं होगा। उसने अभी दुनिया देखी कहा है। অন্তরা দেবী, তাহলে কি করতে বলছো তুমি ওকে? मोहित बाबू, मेरे ख्याल से अब तुम्हें एब्रोड जाना चाहिए। भगवान ने मुझे कुछ काम नहीं दिया है। तुम्हें अभी से काम करने की कोई जरूरत नहीं है। आयन, लेकिन बाबा। मोहित बाबू, मुझे पता है तुम्हारे सपने के बारे में मैं तुम्हें रोक नहीं हूँ बेटा। कि तुम और भी काबिल बनो। और फिर जहाँ मर्जी जॉइन करना। অন্তরা দেবী, কি আবোল তাবোল বলছো তুমি? আমার একটা মাত্র ছেলে কিনা বিদেশে চলে যাবে। আমি থাকবো কেমন করে বলতো? অনামিকা চুপচাপ সব শুনে এতক্ষণে মুখ খুলল। অনু, আমার মনে হয় বাপি রাইট দা ক্যা তো তুমি চেনো। নিজের গণ্ডির বাইরে ও কতটুকু চেনে বলতো? তোমার কি মনে হয় না ওর এবার নিজেকে একটু সময় দেওয়া উচিত? অন্তরা দেবী নিজেও এবার দ্বিধান্বিত হয়ে পড়লেন। কেবল নিজের কষ্টের কথা ভেবে সন্তানকে আটকে রাখার মতো মা তিনি না। কিন্তু আয়ান চলে যাবে ভাবতেই রাগান্বিত দৃষ্টিতে একবার স্বামীর দিকে তাকিয়ে গাল ফুলিয়ে বসে রইলেন। আয়ান নিজের খাওয়া ছেড়ে চুপচাপ বসে আছে। মোহিত বাবু ছেলের অবস্থা বুঝে কাঁধে হাত রেখে বললেন। মোহিত বাবু, টেনশন মাতো লো বেটা। টেক ইউর টাইম, আই এম অলওয়েজ উইথ ইউ। সারা জীবন বাবা মায়ের বাধ্য আয়ান বাবার ইচ্ছার বিরুদ্ধে যেতে পারল না, আবার এক কথায় রাজি হয়ে যেতেও কিসের একটা বাধা অনুভব করল। তবে মোহিত বাবুর শেষের কথাটায় অনেকটা ভরসা পেল সে। সীমান্তের বাহু থেকে নড়ে উঠল নূর। তখনই সীমান্তের চোখে পড়ল নূরের কাঁধের ছেঁড়া অংশটায়, সাথে সাথেই ভ্রু জোড়া কুঁচকে এলো তার। কাঁধের ওপর স্পষ্ট নখের আঁচড় বুঝতেই মস্তিষ্ক সচল হয়ে উঠল নূর তার কাছ থেকে সরে দাঁড়াতে চাইলে হাতের বাঁধন দৃঢ় করে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের গালের দিকে। দু আঙুলে ডান গালটা তুলে ধরে গভীরভাবে পরখ করতে লাগল। মৃদু আলয় থাপ্পড়ের দাগটা অস্পষ্ট হলেও ঠোঁটের কোণে জমাট রক্তটা ঠিকই চোখে পড়ল। নূরের বিধ্বস্ত চেহারা, এভাবে কান্না, এত রাতে বেপরদায় বেরিয়ে আসার কারণ বুঝতে অসুবিধা হলো না সীমান্তের। মুহূর্তেই ক্রোধে জ্বলে উঠল ধূসর চোখ দুটো, শক্ত হয়ে উঠল চোয়ালের হাড়, প্রচণ্ড জোরে হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলল সে। নিঃশ্বাসের সাথেও যেন ক্রোধের আভাস পাওয়া যাচ্ছে। নূর এই দৃষ্টি দেখে ভয় লজ্জায় আর্ষ্ট হয়ে কাচুমাচু করে নিজেকে এই জ্বলন্ত দৃষ্টির আড়াল হতে চাইল। তবে তার আগেই সীমান্ত নূরের চোখে চোখ রেখে জলদগম্ভীর ঠান্ডা স্বরে কেবল একটাই শব্দ বলল। সীমান্ত, কে? আচ্ছা আমি চলে গেলে কি তোমার খারাপ লাগবে? মিস করবে আমাকে? না, তুমি কেন আমাকে মিস করতে যাবে? তোমার তো ওই বিক্রম আছে। তাহলে তুমিও শুনে রাখো মেয়ে, তুমি আমার কেউ হও না, বুঝতে পেরেছো তুমি? ব্যালকনিতে বসে এই নিস্তব্ধ রাতের আধারে মুঠোফোনে ভেসে ওঠা হাস্যোজ্জ্বল তরুণীরা দিকে তাকিয়ে নিজের অজান্তেই কথাগুলো বলে চলেছে আয়ান।
আকাশ সমান অভিমান তার এই তরুণীরা ওপর, কিন্তু কোনো এক অজানা টানে সেই তরুণীরা প্রতিচ্ছবির সাথেই এক পাক্ষিক বাক্যালাপ করা যেন তার অভ্যাসে পরিণত হচ্ছে। বিজয়া দশমীর দিনের সেই নীলচে সাদা কাঞ্জিভ্রম শাড়ি পরিহিত সারার লাবণ্যময়ী মুখের দিকে আরও কিছুক্ষণ অপলক তাকিয়ে রইল আয়ান। আজকাল নিজের সব অনুভূতি এলোমেলো হয়ে ওঠে আয়ানের, চোখ বুজে কল্পনা করতেই ভেসে আসে সিথি ভর্তি সিঁদুরে সারার অবাক সেই দৃষ্টিজোড়া। ওই সিঁদুর রাঙা মুখের টলটলে চোখ দুটো, লজ্জায় লালিত গাল দুটো নিজের দুহাতের তালুতে ছুঁতে ইচ্ছে করে, রঞ্জিত ওষ্ঠজোড়া পরম আদরে ছি ছি। এসব কি ভাবছে সে? আয়ান কি সত্যি সত্যি সারাকে নিজের স্ত্রী ভাবতে শুরু করেছে? অসম্ভব। নিজের ভাবনায় নিজেই বিরক্ত হয়ে উঠল আয়ান। মন মস্তিষ্কের দোটানা তাকে অধীর করে তুলল। তাই আয়ান আর কোনো কিছু না ভেবে ঘুমোতে চলে গেল। সীমান্তের শানিত দৃষ্টির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না নূর। চোখ দুটো নামিয়ে নিতেই পুনরায় দুফোঁটা অশ্রু বেরিয়ে এলো। বৃষ্টির পানিতে সেই অশ্রুকণা মিশে একাকার হয়ে গেল। তবে নতমস্তকে অশ্রু বিসর্জিত নূরের এই নীরবতা সহ্য হল না সীমান্তের। বরং সে একটুও না দমে একই ভঙ্গিতে বলল, সীমান্ত, মিস রুকাইয়া বিনতে নূরজাহান, আমি কিছু জিজ্ঞেস করছি আপনাকে। সাথে সাথেই আকাশ কাঁপিয়ে দূরে কোথাও বজ্রপাত হলো। নূরের মনে হলো সীমান্তের গর্জন বুঝি এই বজ্রপাতকেও ছাড়িয়ে গেছে। তবুও ভয়ের চোটে গুটিসুটি হয়ে সীমান্তের বুকের ভেতর ঢুকে এলো সে। সীমান্তের মনে হলো কোনো কাকভেজা ছোট্ট চড়ুই পাখি তাকে আঁকড়ে ধরেছে, সেই সাথে বুঝল এই লাজুক ভীতু নারীকে আর যাই হোক কঠোরভাবে কিছুই বলতে পারবে না সে। নিজের ভাবনাটা গোপন করে নূরের মাথায় আলতো করে হাত রেখে তাকে ভরসা দিতে চাইল সীমান্ত। এতেই যেন নূর বুঝল নিজের অবস্থান, সাথে সাথে ছিটকে সরে এলো সে। সীমান্ত সেদিকে তাকিয়ে আর কিছু না বলে গমগমে গলায় বলল, সীমান্ত, আমার সাথে আসুন। নূর তবুও প্রচণ্ড ভয়ে গার্ড হয়ে দাঁড়িয়েই রইল। সীমান্ত এবার ওকে আর কিছু না বলে ছোট্ট নরম হাতটা ধরে চিলেকোঠার ঘরের দিকে এগিয়ে গেল। রমেশের মুখের ওপর উঠে আছড়ে কামড়ে ক্ষত বিক্ষত করে চলেছে ক্যান্ডি। রমেশ যেন ছোট্ট এই বিড়ালের আক্রমণে নাজেহাল হয়ে উঠেছে। নগ্ন পিঠের উপর লাল লাল দাগ বসে গেছে। রমেশ মেঝের ওপর শুয়ে দুহাতে ক্যান্ডিকে সরাতে চেষ্টা করছে। পুরো দৃশ্যটা দেখে সীমান্তের আর বুঝতে বাকি নেই যে এই সেই অবতার। মুহূর্তেই তার শরীরের শিরা উপশিরায় উত্তপ্ত রক্ত স্রোত প্রগবগিয়ে ফুটতে শুরু করল। ঘাড়ের রগ ফুলে জানান দিচ্ছে ভেতরের ক্রোধের ফুলকির। দাঁতে দাঁত চেপে নিজের রাগ প্রকাশ করছে সে, যেন রুদ্রদেব নিজের তাণ্ডব শুরু করার পূর্ব মুহূর্ত উপস্থিত। সীমান্ত নূরের হাত ছেড়ে এবার ভেজা শরীরেরই এগিয়ে গেল রমেশের দিকে। তারপর রমেশের চুলের মুঠি ধরে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে এলো চিলেকোঠার বাইরে। রমেশ নিজের ওপর থেকে ক্যান্ডির সরে যাওয়ায় সাময়িক যে স্বস্তি পেয়েছিল এতক্ষণে যেন তা গায়েব হয়ে গেছে। এমন সুদর্শন, দীর্ঘকায়, পালোয়ানের মতো চেহারার পুরুষ সে নিজের জীবনে খুব কমই দেখেছে। কিন্তু বিস্ময় কাটিয়ে ওঠার আগেই পালোয়ান যেন তার শারীরিক শক্তির পরীক্ষা দিতে ব্যস্ত। চুলে টান পড়ায় যেন রমেশের টনক নড়ল। সাথে সাথে দুহাত পা দিয়ে সীমান্তকে আটকানোর চেষ্টা করল, তবে শক্তিতে কুলোতে না পেরে মুখে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করল। রমেশ, এই ছাড় শালা। মা বাইরে থেকে ধরে এনেছিস। ছাড় বলছি আহ। সীমান্ত ওর কথার কোনো উত্তর না দিয়ে ওকে এক প্রকার আবর্জনার মতো নিচে ছুঁড়ে ফেলল। রমেশ তখন দিশেহারা হয়ে গালির ফুলঝুরি ছোটাচ্ছে। রমেশ, সুরের বাচ্চা, বে, আমার গায়ে হাত দিস। কে বে তুই? তুই নিশ্চয় এই খদ্দের। মা গতরে এত রস। আমি আজ আর বলতে দিল না সীমান্ত। বরং রাগে ক্রোধে রমেশের কাঁধ চেপে দাঁড় করিয়ে নাকে মুখে নিজের পাথুরে হাতের হাতুড়ি চালিয়ে নকশা বদলাতে শুরু করল। রমেশ শরীরের জোরে না পেরে গালিকেই অস্ত্র বানাতে চেষ্টা করছে। বেচারা রমেশ যদি বুঝত তার মুখনিসৃত শব্দগুলোই সীমান্তের ক্রোধের আগুনে ঘৃতাহুতি দিচ্ছে, তবে হয়তো তখনই চুপ হয়ে যেত। একসময় কথা বলার অবস্থাও রইল না রমেশের। কেবল শারীরিক যন্ত্রণায় আকাশ কাঁপানো আর্তনাদ বেরিয়ে আসতে লাগলো। এদিকে সীমান্ত নিজের প্রশিক্ষিত জীবনের অর্জিত অভিজ্ঞতা রমেশের ওপর এপ্লাই করতে ব্যস্ত। ডাইনিং টেবিলে গোল হয়ে বসে রাত্রিকালীন ভোজপর্ব শুরু করেছে রায়চৌধুরী নিবাসের সকলেই। গরম গরম খিচুড়ির সাথে ইলিশ ভাজা, বেগুন ভাজা, আচার, রকমারি ভর্তা, চাটনি দিয়ে বৃষ্টি বিলাস যেন জমে উঠেছে।
অমরেশ বাবু তারা দিয়ে বললেন। অমরেশ বাবু, উফ, জলদি দাও বৌদি, আর যে তরস হইছে না। অনিমেষ বাবু, তুই এত খায় খায় করিস কেন রে মেজদা? ভুঁড়িটার দিকে তাকিয়ে একবার দেখ, ওটা এবার ফেটে না যায়। অনিমেষ বাবু একগাল হেসে নিজের পেটে বাম হাতটা বুলিয়ে বললেন। অমরেশ বাবু, এতে আমার কোনো দোষ নেই রে অনি। বৌদির হাতের রান্নায় এমন যে আমি চাইলেও নিজেকে আটকাতে পারি না। স্বামীরা, ঠিক বলেছ বাপি। বেগুন ভাজাটাই দেখ না, আয়ুষদা এখানে থাকলে তো সবগুলো একাই সাবার করে দিত। প্রতিমা দেবী, ছেলেটা এত পাগল। এবার এলে করে খাওয়াবো। সারা নিজের খাওয়া থামিয়ে সবার মুখের দিকে তাকিয়ে বলল। সারা, আচ্ছা। বাইরে কিসের একটা শব্দ হচ্ছে না? শৌখিনী দেবী, আমারও মনে হচ্ছিল কেউ যেন চিৎকার করছে। শর্মিলী দেবী, আমি তো ভাবলাম বৃষ্টির জন্য এমন মনে হচ্ছে। এবার খাওয়া থামিয়ে সকলেই শব্দের উৎস সন্ধানের চেষ্টা করতে লাগলো। অনিমেষ বাবু, এত সত্যি বাইরে কেউ চিৎকার করছে? চল তো দেখি। ওনার বলতে দেরি, তার আগেই স্বামীরা দীপ্তদের উঠতে দেরি হয়নি। সকলেই হন্তদন্ত হয়ে বেরিয়ে আসতে লাগলেন বাড়ির ভেতর থেকে। বাগানের সিক্ত ঘাসের উপর পড়ে আছে রমেশের রক্তাক্ত দেহটা, একটানা 5 মিনিট গগনবিদারী চিৎকার করেই ধরাশায়ী হয়ে গেছে সে। না, সীমান্তের সব কৌশল পরখ করতে হয়নি, বরং তার আগেই আর কোনো অক্ষত স্থান রমেশের শরীরে অবশিষ্ট নেই। শুকনো খোসার মতো ছিবড়ানো রমেশের রোগা পাতলা, লিকলিকে, অসাড় শরীরটা ডিঙিয়ে সীমান্ত চিলেকোঠার ঘরের দিকে চলে গেল। চিলেকোঠার ছোট্ট বিছানায় হাঁটুতে মুখ গুজে গুটিসুটি হয়ে বসে আছে নূর। লম্বা চুলগুলো এসে পড়েছে সামনের দিকে। মৃগী রোগীর মতো কাঁপুনি দিচ্ছে গোটানো শরীরটায়। যেমন রেখে গেছে ঠিক তেমনি ভাবে ভেজা অবস্থায় বসে আছে এখনো সীমান্ত। দুপা এগিয়ে আসতেই শুনল নূর বিড়বিড় করে প্রলাপ বকে চলেছে। নূর, আমি পোপাপি। আমি নাপাক। আমি অপবিত্র হয়ে গেছি। নাপাক আমি। সীমান্ত নূরের মানসিক বিধ্বস্ততা অনুভব করে নূরের সোজাসুজি মেঝের ওপর হাঁটু মুড়ে বসল, তারপর কোমল স্বরে ডাকল। সীমান্ত, প্লিজ আমার কথা শুনুন। মাথা তুলুন। না, দুবার ডাকার পরেও নূরের কোনো হেলদোল হলো না, বরং সে একইভাবে শোকতক্তি করে চলেছে দেখে সীমান্ত এবার কিছুটা জোরে বলল। সীমান্ত, মিস রুকাইয়া বিনতে নূরজাহান, আমার দিকে তাকাও। সেকেন্ডের ব্যবধানেই থেমে গেল নূরের গুনগুন কান্নার শব্দ। বিস্ময়ে মাথাটা তুলে সীমান্তের দিকে তাকিয়ে রইল সে। আবার সেই অন্তর কাঁপানো দৃষ্টি। ভয়, আশ্চর্যতা আর কিঞ্চিত কৌতূহল মিশে এক করুণ অসহায় কান্নাভেজা ফোলা ফোলা মায়াবী চোখ, অথচ সামনের মানুষটা পাহাড়ের মতো অটল, অবিচল হয়ে তাকিয়ে আছে তার দিকে। ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে সীমান্ত বলতে শুরু করল। সীমান্ত, অযথা কান্নাকাটি করছেন কেন? সব সময় নিজেকে ব্লেম করা বন্ধ করুন। আপনার। সীমান্তের কথা শেষ হবার আগেই নূর যেন সব অভিযোগের ডালি সাজিয়ে বসল তার কাছে। কাঁদতে কাঁদতে বলল। নূর, আমার পর্দা ভেঙে গেছে। আমি অপবিত্র হয়ে গেছি। আমি নাপাক। সীমান্ত, ব্যাস। এই শব্দগুলোর আর একটাও আপনার মুখে শুনতে চাই না আমি। নূর, আপনি জানেন না আমি অপবিত্র। দেখছেন না আমার শরীরে কত নোংরা লেগে আছে? ওই লোকটা আমাকে ছুঁয়ে ফেলেছে। এখানে ছুঁয়েছে, এখানেও। ছোট বাচ্চাদের যেমন কোথাও কেটে গেলে বড়দের দেখায়, নূরও তেমনি অবুঝের মতো সীমান্তের কাছে বিচার দিতে লাগল। নূর যে এই মুহূর্তে স্বাভাবিক অবস্থায় নেই সেটা সীমান্ত ভালোভাবেই বুঝতে পারছে। নইলে এভাবে সীমান্তের দিকে ঝুঁকে কথাগুলো বলতে পারত না। নূরের উত্তেজিত নিঃশ্বাস এসে পড়ছে সীমান্তের মুখের ওপর, নিচের দিকে ঝুঁকে আসায় উন্মুক্ত গলা, বুকের অনেকটা অংশই দৃশ্যমান হয়ে উঠল। দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভেজার ফলে নারী শরীরের প্রতিটা অঙ্গ স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে তার সামনে। সীমান্ত নূরের চোখের দিক থেকে চোখ সরিয়ে নিল। এরপর অস্থিরভাবে সরে আসতে নিতেই নূরের গলার খানিকটা নিচে মুক্তোর দানার মতো ছোট্ট তিলটায় দৃষ্টি আটকে গেল। একটা শিরশিরে অনুভূতি ছড়িয়ে পড়ছে তার সর্বাঙ্গে। সম্মোহিত হয়ে সেদিকে তাকিয়েই সীমান্ত চোখ দুটো বন্ধ করে নিল। নিজের হাত দুটো চেপে ধরে অস্থিরভাবে উঠে দাঁড়িয়ে ঘরের এদিক ওদিক খুঁজে এক কোণে নূরের ওড়নাটা দেখতে পেল। সেটা দ্রুত হাতে তুলে নিয়ে দৃষ্টি সংযত রেখেই নূরের শরীরের উপর আলতো করে জড়িয়ে দিল। বাগানের একপাশে রমেশের রক্তাক্ত শরীরটা পড়ে থাকতে দেখে আঁতকে উঠলেন বাড়ির সকলেই।
ছোট্ট দীপ্ত সামিরার কোমর জড়িয়ে ধরে মুখ লুকাতে চাইলে সামিরা ওকে আগলে নিল। সমরেশ বাবু, অমরেশ বাবুরা হতবাক হয়ে তাকিয়ে রইলেন সেদিকে। সায়না অবাকের চূড়ান্ত পর্যায়ে কি বলবে ভেবে পেল না। তখনই সীমান্তকে চিলেকোঠা থেকে বেরিয়ে আসতে দেখে সকলে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। প্রতিমা দেবী, এস বো কি সমু, তুই কখন এলি আর এই ছেলেটা? সীমান্ত কাউকে কিছু না বলে সামিরার দিকে তাকিয়ে বলল। সীমান্ত, মীরা, আজ রাতে তুই ওনার সাথে চিলেকোঠায় থাকবি। যা। সামিরা, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি দা ভাই। সামিরা চলে গেল চিলেকোঠার ঘরের ভেতর। ওর পেছনে পেছনে গেল চুমকি। সমরেশ বাবু অস্থির হয়ে মৃদু চিৎকার করে বললেন। সমরেশ বাবু, এসব কি হচ্ছে কি? কে মেরেছে ওকে? কেন? সায়না যেন এতক্ষণে হুঁশ ফিরে পেল। হঠাৎ বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য অপ্রস্তুত ভাবে বলে উঠল। সায়না, নিশ্চয় তুমি ওকে মেরেছ স্যাম। তোমরা দুজনে কি করছিলে ও ঘরে? এই ছেলেটা তোমাদের দেখে ফেলেছে তাই না? এজন্যই ওকে মেরেছ? সীমান্ত সায়নার দিকে ঘাড় কাত করে এক পলক শান্ত দৃষ্টিতে তাকাতেই সায়নার মুখটা ভয়ে চুপসে গেল। এই দৃষ্টির সামনে সে বরাবরই ভীত হয়ে পড়ে। সীমান্তের ওপর দোষ চাপানোর চেষ্টাটা যে এত সহজ নয়, বরং নিজেই ধরা পড়ে যাওয়ার ভয়ে সায়না চুপ মেরে গেল। সীমান্ত ওর দিক থেকে দৃষ্টি সরিয়ে রমেশের দিকে ইশারা করে অনিমেষ বাবুকে বললেন। সীমান্ত, এই আবর্জনাটাকে বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে এসো ছোটকা। বলেই গটগট পায়ে বাড়ির ভেতর চলে গেল। সমরেশ বাবু পেছনে থেকে বেশ কয়েকবার ডেকেও সীমান্তের দিক থেকে কোনো সাড়া পেলেন না। অমরেশ বাবু রমেশের কাছে গিয়ে নাকে হাত রেখে শ্বাস পরীক্ষা করে বললেন। অমরেশ বাবু, দাদা ছেলেটা তো মনে হচ্ছে বেঁচে আছে। জলদি কিছু করা দরকার। অনিমেষ বাবু, আমি গাড়ি বের করছি। ওকে জলদি গাড়িতে তুলে দাও। এরপর সকলে ধরাধরি করে রমেশকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হলে সমরেশ বাবু বললেন। সমরেশ বাবু, আমিও যাচ্ছি। অনিমেষ বাবু একবার বড় ভাইয়ের দিকে তাকিয়ে আর কিছু না বলে ড্রাইভিং সিটে বসে পড়লেন। বুক অবধি কম্বল জড়িয়ে বিছানায় অর্ধচেতন হয়ে শুয়ে আছে নূর। শুকনো একটা জলপাই রঙের সালোয়ার কামিজে ফর্সা মুখটা জ্বলজ্বল করছে। কান্নাকাটির ফলে ফোলা ফোলা চোখ, গাল দুটো লালচে হয়ে এসেছে। শরীরের উত্তাপ অস্বাভাবিক রকমের বেশি, এমন মলিন রূপেও কাউকে এত মায়াবী লাগে। দীপ্ত ঠিকই বলেছিল, মেয়েটা সত্যিই সুন্দরী। এমনকি চুলগুলোও তার থেকে বেশ বড়। তবুও ঈর্ষান্বিত অনুভব করল না সে। মেয়েটা তার এমনকি সারার থেকেও ছোট হবে। নূরের মাথায় জলপট্টি দিতে দিতে তার দিকে তাকিয়ে এসবই ভাবছিল স্বামীরা। হঠাৎ চুমকির কথায় ধ্যান ভঙ্গ হল। চুমকি, আমার পরি আপার এই হাল ক্যাডা করছে? নিশ্চয় ওই মুখপুরায় কিছু করতে চাইছে। নাইলে দাদাবাবু শুধু শুধু হেরে মারল কেন? আহারে মাইয়াডা কেমন নেতাইয়া পড়ছে। সামিরা দেখল নূরের ঠোঁটের কাঁধের ক্ষতটা তার নিজেরও বেশ খারাপই লাগছে। তারপর নূরের ভেজা চুলগুলোয় আলতো হাত বুলিয়ে চুমকিকে বলল। সামিরা, আমার রুমে ড্রেসিং টেবিলের ড্রয়ারে দেখবি একটা হেয়ার ড্রায়ার রাখা আছে। মাকে বলবি মলম আর জ্বরের ঔষধ দিতে। সব তাড়াতাড়ি নিয়ে আয়, জলদি যা। বৃষ্টির বেগ এখন আগের তুলনায় কিছুটা কমে এসেছে। চুমকি আর দেরি না করে দ্রুত বাড়ির দিকে বেরিয়ে গেল। টপ টপ করে জলের কণা এসে ভিজিয়ে দিচ্ছে সীমান্তের নগ্ন শরীর। কৃত্রিম ঝর্ণাধারা ঘাড় বেয়ে গড়িয়ে নামছে পিঠে, এরপর নিচের দিকে। মাথাটা নিচের দিকে নামিয়ে চোখ দুটো বন্ধ করে রেখেছে সীমান্ত। মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে আজকের সমস্ত ঘটনাবলী। নূরের সেই ভয়ার্ত ব্যাকুল দৃষ্টি, জোড়া অর্ণাবিহীন ভেজা শরীরের উত্তপ্ত স্পর্শ, অবশেষে নূরের গলার সেই তিলটা ভেসে উঠতেই ঝট করে চোখ খুলে ফেলল। এরপর শাওয়ার বন্ধ করে টাওয়াল পরে বেরিয়ে এসে হালকা টি শার্ট আর ট্রাউজার পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই দেখল দীর্ঘ সময় বৃষ্টিতে ভেজার ফলে ধূসর চোখ দুটো লালচে হয়ে উঠেছে। ফর্সা শরীর আরও ফর্সা লাগছে। চুলগুলো ড্রাই করে সীমান্ত দ্রুত রুম থেকে বেরিয়ে আসতেই দেখল করিডোরের ওপারে চুমকি হেয়ার ড্রায়ার নিয়ে স্বামীরার রুম থেকে বেরিয়ে যাচ্ছে। সীমান্ত চুমকিকে পেছনে থেকে চুমকিকে ডাক দিতেই চুমকি পেছনে ঘুরে দাঁড়িয়ে বলল। চুমকি, আজ্ঞে দাদাবাবু। বলেন। সীমান্ত, একটু দাঁড়া। বলেই নিজের রুমে গিয়ে মিনিট খানেক পর হাতে একটা ফার্স্ট এইড বক্স নিয়ে ফিরে এলো। তারপর বলল। সীমান্ত, এতে অয়েন্টমেন্ট আর জ্বরের ঔষধ আছে। মীরাকে বলবি এগুলো ওনাকে দিতে।
চুমকি গোলগাল চোখ করে অবাক কণ্ঠে বলল, চুমকি, আপনি কেমনে জানলেন দাদাবাবু? আমি তো অহনি এগুলানি আনতে যাইতাম মেজমার ঘরে। সীমান্ত, সেটা তোর না জানলেও চলবে। এখন দ্রুত যা। চুমকি আর কোনো কথা না বলে ঝটপট বেরিয়ে গেল চিলেকোঠার উদ্দেশ্যে। মেঘে মেঘে উষ্ণ আলাপন এখন নিস্তেজ হয়ে এসেছে। চিলেকোঠার টিনের চালে টুপটাপ ঝরে পড়ছে শীতল বাড়িধারা। কাঠের জানালা ভেদ করে মৃদু বৃষ্টির ছাট এসে ঢুকছে ঘরের ভেতর। চুমকি মেঝেতে বিছানা পেতে শুয়ে আপনমনে বকবক করতে করতেই ঘুমিয়ে পড়েছে। সামিরা নূরের ভেজা চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে পরম যত্নে বিনুনি বেঁধে দিচ্ছে। মাঝে মাঝে দুয়েকটা ছোট ছোট হাইও তুলছে। অবশেষে বিনুনি করা শেষ করে নিজেও নূরের পাশে শুয়ে বালিশ টেনে মাথা এড়িয়ে দিতেই টেবিলের উপর সশব্দে সামিরার ফোনটা বেজে উঠল। একরাশ বিরক্তি নিয়ে ফোনটা হাত বাড়িয়ে তুলে স্ক্রিনের নামটা দেখার সঙ্গে সঙ্গে সামিরার মুখ উজ্জ্বল হয়ে উঠল। বিছানা থেকে নেমে খোলা জানালার সামনে দাঁড়িয়ে সামিরা ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আয়ুষ বেশ উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল, আয়ুষ, এই মীরাবাই, নূর কেমন আছে এখন? সামিরা, তোমাকে কে বলল? আয়ুষ, স্যামি কল করেছিল। এখন বল নূর ঠিক আছে কিনা। জ্বর কি খুব বেশি? অন্য একটা মেয়ের জন্য প্রিয় মানুষের এত ব্যাকুলতা সহ্য হচ্ছে না সামিরার। আর চোখে বিছানায় শুয়ে থাকা নূরের দিকে একবার তাকিয়ে ধীর কণ্ঠে বলল, সামিরা, ঠিক আছে এখন। জ্বর অনেকটা কমেছে। আয়ুষ, আচ্ছা শোন, আমার বোনের ঠিকমতো খেয়াল রাখবি। কোনো অযত্ন যেন না হয় মীরাবাই। এখন রাখছি। এবারের কথাটা শুনেই খুশিতে ভরে উঠল সামিরার মন। আয়ুষ নূরকে বোন ভাবে। উফ শান্তি। সামিরা বেশ উত্তেজিত হয়ে বলল, সামিরা, হ্যাঁ হ্যাঁ রাখবো তো, খুব খেয়াল রাখবো। তুমি প্লিজ এখনই কেটে দিও না। আয়ুষ ভ্রু জোড়া কুঁচকে সামিরাকে জিজ্ঞেস করল, আয়ুষ কিছু বলবি? সামিরা পাশের দেয়ালে হেলান দিয়ে একটা গভীর শ্বাস টেনে ধীর কণ্ঠে বলল, সামিরা, তুমি কি কিছুই বোঝো না আয়ুষদা? আয়ুষের কুচকানো ভ্রু জোড়া আরো বেঁকে এলো। তারপর সন্দিহান হয়ে ভাবতে লাগলো সামিরার কথার অন্তর্নিহিত অর্থ। থমথমে মুখে চুপচাপ সিঁড়ি বেয়ে নিচে এসে ডাইনিং টেবিলে বসল সীমান্ত। ওকে বসতে দেখে এগিয়ে এলেন প্রতিমা দেবী সহ সকলেই। তারপর উত্তেজিত হয়ে বললেন, প্রতিমা দেবী, তুই কখন এসেছিস সমু? আর ওভাবে ছেলেটাকে মারলি কেন? সত্যি করে বলতো কি হয়েছে? দেবলীনা দেবী, নিশ্চয় রমেশ কিছু করেছে। কিন্তু কখন কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সীমান্ত কোনো কথা না বলে প্লেটে খিচুড়ি তুলে নিয়ে তারপর মাছের কাটা বেছে খেতে শুরু করল। যেন এই মুহূর্তে সে ছাড়া আশেপাশে আর কেউই উপস্থিত নেই। শর্মিলী দেবী, হ্যাঁ রে সমু, তোর চোখগুলো অমন লাল কেন বাবা? শৌখিনী দেবী, তোমরা ওকে একটু খেতে দাও আগে। ছেলেটা নিশ্চয় ক্লান্ত। একটু চাটনি দেব সমু। এবারেও কোনো কথা বলল না সীমান্ত। কেবল বাম হাতের ইশারায় না বুঝিয়ে খাওয়াই মন দিল। সীমান্তের খাওয়া প্রায় শেষ পর্যায়ে এমন সময় দরজা দিয়ে প্রবেশ করলেন অনিমেষ বাবু, অমরেশ ও সমরেশ বাবু। অনিমেষ বাবু ক্লান্ত শরীরটা সোফায় এলিয়ে দিয়ে বসে পড়লেন, কিন্তু সমরেশ বাবু সীমান্তের দিকে তাকিয়ে রাগত স্বরে বললেন, সমরেশ বাবু, প্রতিমা, তোমার ছেলেকে জিজ্ঞেস কর কেন সে একটা সাদাসিধে ছেলেকে অমন নির্দয় ভাবে মেরেছে। ওর শরীরের 56টা হাড় ভেঙে ফেলেছে। আর শেষের কথাটা আর লজ্জায় বলতে পারলেন না তিনি। এদিকে ওনার কথায় অবাক হয়ে সীমান্তের দিকে তাকিয়ে রইলেন সকলে। সীমান্ত প্লেটে হাত ধুয়ে আবার সিঁড়িতে উঠতেই পেছনে থেকে সমরেশ বাবু ক্ষেপে গিয়ে চেঁচিয়ে উঠলেন, সমরেশ বাবু, দাঁড়াও। কোন সাহসে তুমি রমেশকে এমন অমানবিক ভাবে মেরেছ? ছেলেটা আইসিইউতে ভর্তি, বাঁচবে কিনা সন্দেহ। আমি জানতে চাই কি এমন অপরাধে সহজ সরল ছেলেটার এই হাল করেছ? উত্তর দাও। সিঁড়ির ওপর দাঁড়িয়ে পড়ল সীমান্ত। এরপর ধীরে ধীরে এগিয়ে এসে সমরেশ বাবুর মুখোমুখি দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, সীমান্ত, তুমি ওই বাস্টার্ডটাকে হসপিটালাইজড করেছ? সমরেশ বাবু এবার অবাকের চূড়ান্ত পর্যায়ে গিয়ে বলে উঠলেন, সমরেশ বাবু, মানে হ? সীমান্ত, মানে তোমরা যখন আরামে বৃষ্টি বিলাসে মত্ত ছিলে তখন তোমার ওই সহজ সরল সাদাসিধে ছেলেটার জন্য একটা মেয়ে নিজের সম্ভ্রম হারাতে যাচ্ছিল। সবাই হতবাক হয়ে সীমান্তের দিকে তাকিয়ে রইল। কেবল সীমান্ত একাই শানিত কণ্ঠে বলে চলেছে, সীমান্ত, শুধুমাত্র তোমাদের গাফিলতির কারণে আজ কারো চরম সর্বনাশ হয়ে যেতে পারত।
যদি আমার আসতে আরও দেরি হতো। উফ, একটা বাড়িতে কুকুর বিড়াল থাকলেও তার মিনিমাম খেয়ালটুকু রাখা হয়। অথচ উনি একজন জলজ্যান্ত মানুষ বাবা। নিজের সম্মানের নিরাপত্তা কি উনি ডিজার্ভ করেন না? শেষের কথাটা গুলো বেশ করুণ কণ্ঠে হতাশ ভাবেই বলল সীমান্ত। তার কথায় আর কেউ কোনো প্রতিবাদ করতে পারল না। সবার ভেতরেই অপরাধবোধ কাজ করছে। তখনই ননিবালা দেবী নিজের ঘর থেকে লাঠিতে ভর দিয়ে বেরিয়ে এসে বললেন, ননিবালা দেবী, হেই মাইয়া ভালা না। না হইলে পরপুরুষের ঘরে ঢুকবো কেন? নিশ্চয় হেই ডাকছে। নষ্টা মাইয়া মানুষ। ননিবালা দেবীর পেছনে সাইনাকে দাঁড়িয়ে থাকতে দেখে সীমান্ত বুঝল যে বেশ সুন্দর ভাবেই ওনার মগজ ধলাই করা হয়ে গেছে। সীমান্ত এতক্ষণ নিজের ক্রোধ সংবরণ করে থাকলেও এবার যেন তার রাগের পারদ তরতর করে চড়ে গেল। চোখ দুটো আরও লাল হয়ে উঠছে। দুহাত সজোরে মুষ্টিবদ্ধ করে ফোঁস ফোঁস করতে লাগলো সে। তোর কি ভূতের ভয় করছে নাকি রে মীরাবাই? স্বামীরার কথার প্রেক্ষিতে এই ধারণা নিয়েই কথাটা বলল আয়ুষ। এদিকে বিস্ময় চেঁচিয়ে উঠে সামিরা বলল, সামিরা, এক। আয়ুষ, আরে বাবা ভয় পাচ্ছিস কেন? ভূত বলে কিছু হয় না। অবশ্য আমিও মাঝে মাঝে একটু আধটু ভয় পাই। আচ্ছা শোন, একটা বুদ্ধি দিই। বুকে 3বার থুথু ছিটিয়ে নে, দেখবি ভয় গায়েব। বুঝলি তো? সামিরা, আয়ুষদা, তুমি আসলেই একটা জাতা। সামিরার আগে গোজগোজ করতে করতে কথাটা বলেই ফোন কেটে বিছানায় গিয়ে শুয়ে মনে মনে আয়ুষের পিণ্ডি চটকাতে লাগলো। এদিকে আয়ুষ ফোন হাতে বেকুবের মতো দাঁড়িয়ে রইল। সেই বুঝল না তার অভিনব আইডিয়া দেওয়ার পরও স্বামীরা চটে গেল কেন। আয়ুষ তো এভাবেই ভূতের ভয় তাড়ায় না। আজব। কাকে তুমি নষ্টা মেয়ে বলছো ঠাম্মা? তোমার কোনো ধারণা আছে ওনার পবিত্রতা সম্পর্কে? কাউকে চারিত্রিক সার্টিফিকেট দেওয়ার আগে তার বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকা লাগে। তোমার কি সেই জ্ঞান আছে? না নেই তাহলে কোন সাহসে তুমি ওনাকে নষ্টা মেয়ে বলছো? সীমান্ত এক প্রকার গর্জন করে কথাগুলো বলে ননিবালা দেবীর সামনে গিয়ে দাঁড়ালো। এত কিছু বলার পর ননিবালা দেবী বেশ থতমত খেয়ে বললেন, ননিবালা দেবী, তুমি আমারে ভুল বুঝতাছ বড়কর্তা। হেই মাইয়া ভালা না, ওর চরিত্রের দোষ আছে। সীমান্ত, আচ্ছা। তা তুমি কিভাবে জানলে শুনি? তোমাকে নিশ্চয় তোমার আদরের নাতনি এসব বলেছে। তো সে কতটা ভালো তা জানো তো? এরপর সায়নার কাছে গিয়ে ধীরে ধীরে বলল, সীমান্ত, ঠিক কটা ছেলের বিছানায় রোজ তোর যাতায়াত হয়? প্যারিসের কোন নার্সিংহোমে গিয়ে নিজেকে কলঙ্ক মুক্ত করিস এসব ও বলেছিস তো ঠাম্মিকে? সীমান্তের কথায় সায়না হকচকিয়ে গেল। চোখে মুখে স্পষ্ট ভয় ফুটে উঠেছে। সায়না, কি সব বাবা যে কথা বলছো স্যাম? সীমান্ত ওর কাছে থেকে সরে এসে নিজের গম্ভীর কণ্ঠে বলে উঠল, সীমান্ত, ওকে ফাইন। তোমাদের যদি এতই প্রবলেম হয় আমি ওনাকে নিয়ে চলে যাচ্ছি। দোষটা অবশ্য আমারই। আমি ওনাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছি। একটা মেয়েকে নিরাপত্তা দিতেও আমি অপারগ, জীবনে প্রথম নিজের দায়িত্ব পালনে আমি জঘন্যভাবে হেরে গেছি। প্রথমে রাগত স্বরে বললেও শেষের কথাগুলো বলার সময় সীমান্তের কণ্ঠে যুদ্ধে হেরে যাওয়া সৈনিকের মতো অসহায়ত্ব ফুটে উঠল। এরপর সায়নার দিকে রক্তচক্ষু নিয়ে কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, সীমান্ত, কিন্তু আমি যদি ভুলেও জানতে পারি যে এর পেছনে কারো ইচ্ছাকৃত ইনভলভমেন্ট আছে, তাহলে আমি সীমান্ত রায়চৌধুরী নিজের হাতে তার শ্রাদ্ধ করব। সীমান্তকে আজকের মতো এতটা রাখতে সবাই খুব কমই দেখেছে। সীমান্তের কথায় সায়না ভেতরে ভেতরে ভয় নেতিয়ে পড়ল, অন্যদিকে বাড়ির সকলে প্রবল অপরাধবোধে একেবারে নিস্তব্ধ হয়ে গেছে। সমরেশ বাবু নিজেই আত্মগ্লানিতে মুষড়ে পড়লেন। ওনার ছেলে যে এমনি এমনি কারো গায়ে হাত তোলে না এত তিনি জানেন। আর কিছুক্ষণ আগেই যার ব্যথায় ওনার অন্তর ব্যথিত হলো সে এমন নরকের কীট। ছি ছি, অমন ছেলের জন্য উনি কি না এতক্ষণ। নিজের ওপরই এবার রাগ হলো ওনার। সোফার উপর থম মেরে বসে রইলেন তিনি। সীমান্ত আর কারো দিকে না তাকিয়ে সোজা ওপরে নিজের রুমের দিকে রওনা দিলে অনিমেষ বাবু উঠে ওর পিছে পিছে গিয়ে কাঁধে হাত রেখে দ্রুত আবার সরিয়ে নিয়ে ছ্যাঁকা খাওয়ার ভান করে বললেন, অনিমেষ বাবু, উরি বাবা! ছেলে তো আমার একেবারে জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে। উফ, হাতটাই পুড়ে গেল মাগো। সীমান্ত, কিছু বলবে কাকাই? অনিমেষ বাবু, আরে দাঁড়াও ভাইপো আমার। এত উত্তেজিত হতে নেই বৎস কুলকুল। সীমান্ত, প্লিজ ছোটকা। অনিমেষ বাবু, আচ্ছা বলছি শোন। তুই এজন্যই রমেশকে ওভাবে মেরেছিস না?
আমার আগেই সন্দেহ হয়েছিল। একেবারে আমসত্ত্ব হয়ে গেছে বেচারা। আর মেইন পয়েন্টের ওপর এমন বুলডোজার চালিয়েছিস না। ডক্টর যখন বলল ওটা পুরোপুরি রিকভারি সম্ভব না, তখন বড়দার তো লজ্জায় মাথা কাটা যাবার জোগাড়। মনে হয় আর কোনোদিন বাবা হওয়া তো দূর, ওটা ঠিকঠাক ব্যবহারই করতে পারবে না। সীমান্ত, দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড, বলেই নিজের রুমে ঢুকে গেল সীমান্ত। রবির নতুন কিরণ ছড়িয়ে প্রভাতের আবির্ভাব ঘটেছে। গতরাতের অঝড় ধারার বৃষ্টি শেষে স্নিগ্ধ নির্মল পরিবেশে বাগানের চারপাশ ছেয়ে আছে। ঘাসের ফাঁকে কোথাও কোথাও বৃষ্টির জল জমে আছে। খালি পায়ে হেঁটে সেই কোমলতাই অনুভব করছে সীমান্ত। আজ আর জগিং করতে বাইরে যায়নি সে, বরং বাগানেই প্রভাতকালীন পায়চারি করছে। হাঁটতে হাঁটতে হঠাৎ সীমান্তের পায়ে কিছু একটা বিঁধলে চলা থামিয়ে দিল সে। নিচে একটা ধাতব বস্তু পড়ে থাকতে দেখে কৌতূহলী হয়ে হাতের তালুতে তুলে নিতেই দেখল একটা কানের দুল। ছোট্ট একটা ফুলের নিচে লতানো ঝুমকার এই স্বর্ণের ঝুমকাটা যে কার সেটা সীমান্ত ভালোভাবেই আন্দাজ করতে পারল। গতরাতে এখানেই নূরের সাথে আকস্মিক ধাক্কা লেগেছিল তার। ঝুমকাটা পকেটে ঢুকিয়ে সীমান্ত এগিয়ে গেল সিকিউরিটি রুমের দিকে। রুমের বাইরে লাইটটা এখনো জ্বলছে। সবকিছু তেমনই আছে যেমন কাল রাতে ছিল। সীমান্ত রুমের ভেতর গিয়ে সন্দেহের দৃষ্টি বুলিয়ে নিতে লাগলো। এরপর বিছানার বালিশটা তুলতেই নিচ থেকে একটা চেক বেরিয়ে মেঝের ওপর পড়ল। চেকটা তুলে ভালোভাবে খেয়াল করতেই দেখল সাইনার সিগনেচার। ঠিক যা ভেবেছে তাই। সীমান্ত এবার চেকটা নিজের পকেটে পুরে নিল। এরপর সিকিউরিটি রুম থেকে বেরিয়ে সোজা এগিয়ে গেল চিলেকোঠার ঘরের দিকে। দরজায় পরপর দুবার টোকা দিতেই ভেতর থেকে দরজা খুলে বেরিয়ে এলো স্বামীরা। এরপর সীমান্তকে দেখে বলল, স্বামীরা, তুমি ভেতরে এসো না দা ভাই। সীমান্ত ভেতরে গেল না, বরং ঠাই দাঁড়িয়ে থেকেই জিজ্ঞেস করল, সীমান্ত, এখন ওনার অবস্থা কেমন? মীরা, জ্বর কমেছে। স্বামীরা, না দা ভাই, প্রথমে একটু কমলেও মাঝরাতে আরো বেড়েছিল। সারারাত ঘুমের ঘোরে কি সব বিড়বিড় করছিল আর ভয় কুকড়ে যাচ্ছিল। এখন জ্বরটা কম যদিও। স্বামীরা বেশ মন খারাপ নিয়ে দীর্ঘশ্বাস ফেলে কথাগুলো বলল। সীমান্ত, একটু পর হালকা কিছু খাইয়ে ঔষধ দিয়ে ওনাকে রেডি হয়ে নিতে বলবি। স্বামীরা, মানে? নূরের এই অবস্থায় ওকে নিয়ে কোথায় যাচ্ছ দা ভাই? সীমান্ত, আমি আজই ওনাকে নিয়ে দিল্লি ফিরে যাচ্ছি। বলেই আর অপেক্ষা না করে সীমান্ত বাড়ির দিকে চলে গেল। ওর যাওয়ার দিকে অবাক চোখে তাকিয়ে রইল স্বামীরা। সকালে নাস্তার টেবিলে বসে আছে রায়চৌধুরী নিবাসের সকলে। সমরেশ বাবু, অমরেশ বাবুরা অফিসের জন্য একেবারে তৈরি হয়েই নেমেছেন। দেবলীনা দেবী দীপ্তর পিঠে চাপড় মেরে তারা দিয়ে বললেন, দেবলীনা দেবী, জলদি খা দীপু। এটুকু কর্নফ্লেক্স শেষ করতে কি সারাদিন লাগবে শুনি? দে ফোনটা আমাকে দে, সবসময় এত কিসের গেম খেলা? তুমিই হয়েছ যত নষ্টের গোড়া। বলেই দীপ্তর হাত থেকে ফোনটা কেড়ে নিলেন। অনিমেষ বাবু স্ত্রীর দিকে দুহাত তুলে সারেন্ডার করে বললেন, অনিমেষ বাবু, শুধু শুধু আমার ওপর চড়ছ তুমি গিন্নি। আমি নিরীহ মানুষ। অমরেশ বাবু, তুই আর নিরীহ? হা, যা বলেছিস। তা কই গো বড় বৌদি, লুচিগুলো দাও তাড়াতাড়ি। রান্নাঘর থেকে লুচির প্লেটটা নিয়ে এসে ঠাস করে রাখলেন শর্মিলী দেবী। তারপর স্বামীর উদ্দেশ্যে বললেন, শর্মিলী দেবী, এই তোমার এক স্বভাব। সব সময় খাই খাই করো। একটু তরস হইছে না বুঝি? সারা, তুমি কিন্তু আমার বাপিকে ইনসাল্ট করছো মা। স্বামীরা, ওই আসছে বাপির আর একলেজ। হা হা। এমন সময় সীমান্ত এসে বসল ডাইনিং টেবিলে। সমরেশ বাবু ছেলের দিকে আর চোখে তাকিয়ে তার মুড বোঝার চেষ্টা করলেন। তবে এই ছেলের মতিগতি বোঝা ওনার কর্ম নয়। তবুও কিছুটা সাহস নিয়েই বলে উঠলেন, সমরেশ বাবু, বলছিলাম কি মেয়েটা না হয় এখানেই থাকুক। আমি আরও কিছু সিকিউরিটির ব্যবস্থা করছি। ওর কোনো অসুবিধা হবে না এখানে। সীমান্ত, অনুরোধ করলে বলবো আরো ভালোভাবে বলো, আর আদেশ করলে বলবো আম সরি বাবা। সমরেশ বাবু অবাক হয়ে মনে মনে বললেন, সমরেশ বাবু, নোচ্ছার ছেলে। বাপকে বলে আরো ভালোভাবে অনুরোধ করতে। আজ তো একটা বেয়াদব তৈরি হচ্ছে। অবশ্য দোষ কিছুটা ওনার নিজেরও। রমেশকে ঠিকঠাক না চিনে শুধুমাত্র রামদয়ালের ভাইপো বলে রেখে দেওয়া ঠিক হয়নি, তা এখন হাড়ে হাড়ে বুঝেছেন সমরেশ বাবু। তবে মুখে আর কিছুই বললেন না। চুপচাপ খেতে শুরু করলেন। অমরেশ বাবু, তুই তাহলে আজকেই যাচ্ছিস সমু?
সীমান্ত, হুম। স্বামীরা, তুমি কিছু খাচ্ছ না কেন পিসিমণি? শৌখিনী দেবী, কি করে খায় বলতো মা? ভোরবেলায় মেয়েটা হন্তদন্ত হয়ে লাগেজ হাতে বেরিয়ে গেল। আমি বললাম কটা দিন থেকে একসাথে যাই। সে ওর নাকি খুব জরুরি কাজ পড়ে গেছে। আজকেই যেতে হবে। সারা, কার কথা বলছো পিসিমণি? কে চলে গেছে? শৌখিনী দেবী, তোর সায়নাদি চলে গেছে রে সারা। কথাটা শুনেও কোনো প্রভাব পড়ল না সীমান্তের ওপর। যেন আগে থেকেই জানতো এমন কিছুই হবে। ভোরবেলা ছাদ থেকে সায়নাকে চুপি চুপি বেরিয়ে যেতে দেখেই তার সব সন্দেহ নিশ্চিত হয়ে গেছে। তবে আর কিছু বলেনি সে। কিছু হিসেব না হয় তোলায় থাকুক। ঘড়িতে সময় সকাল 9:38। সীমান্ত একেবারে তৈরি হয়ে নিচে এসে দেখল বাড়ির সবাই উপস্থিত। সবার মুখ ভার দেখে সীমান্তের খারাপ লাগলেও কিছু বলল না। দীপ্ত এগিয়ে এসে সীমান্তের হাঁটু জড়িয়ে ধরে বলল, দীপ্ত, তুমি কি আমার প্রিন্সেসকে নিয়ে চলে যাচ্ছ দা ভাই? আর আসবে না? আমার যে খুব কষ্ট হবে তাহলে দা ভাই। সীমান্ত দীপ্তর মুখোমুখি বসে দুহাত ধরে বলল, সীমান্ত, দা ভাই কি তার চ্যাম্প দীপুকে কষ্ট দিতে পারে? তোর প্রিন্সেসকে আমি আবার তোর কাছে ফিরিয়ে আনবো দীপু। আপাতত ওনাকে আমার সাথে জরুরি দরকারে যেতে হবে। তুই কি চাস না প্রিন্সেসের ভালো হোক? দীপ্ত, চাই তো দা ভাই। খুব চাই। সীমান্ত, তাহলে এই কয়দিন ভালো বাচ্চা হয়ে থাকবি কেমন? ছোট মাকে একদম জ্বালাবি না, ঠিক আছে? দীপ্ত ঘাড় কাত হয়ে হ্যাঁ বলেই সীমান্তের কাছে আবদার করে বলল, দীপ্ত, এখন তাহলে একটু প্রিন্সেসের কাছে যাই। সীমান্ত, যা। দীপ্ত দৌড়ে চলে যেতেই সীমান্ত ও তার পিছু পিছু বেরিয়ে এলো। চিলেকোঠার ঘর থেকে আপাদমস্তক আবৃত হয়ে ধীর পায়ে বেরিয়ে এলো নূর। কোথায় যাচ্ছে? কেন যাচ্ছে? এসব কিছুই অসুস্থ শরীরে জিজ্ঞেস করার কৌতূহল হলো না তার। সামিরা নূরের এক হাত আগলে ধরে রেখেছে। অন্যদিকে চুমকি নূরের লাগেজ হাতে দাঁড়িয়ে আছে। সীমান্ত কোনো কথা না বলে চুমকির হাত থেকে লাগেজটা নিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। পেছনে পেছনে ধীর পায়ে এগিয়ে গেল নূর। গাড়ির দরজা খুলে বসতে যাওয়ার আগেই সীমান্তের পায়ের কাছে কোনো কিছু আছড়ে পড়ায় সীমান্ত অবাক হয়ে সরে দাঁড়ালো। তারপর দ্রুত পায়ের কাছে থেকে রামদয়াল বাবুকে ধরে তুলে দাঁড় করিয়ে মৃদু চিৎকার করে বলল, সীমান্ত, এ কি করছো রামু কাকা? তুমি আমার পায়ে হাত দিচ্ছ। বৃদ্ধ রামদয়াল ভাইপোর কুকীর্তি শুনেই অসুস্থ শরীরে ছুটে এসেছেন। এরপর কাঁদতে কাঁদতে কাতর স্বরে বললেন, রামদয়াল, বড্ড ভুল হয়ে গেছে দাদা বাবু। আমি জানতাম না রমেশ এমন জানোয়ার হবে, আজীবন তোমাদের নুন খেয়েছি। ও তো আমার মুখ রাখল না। তাও বলি আমারে মাফ করো দাদা বাবু। দিদিমণি, মাফ করো আমারে। সীমান্ত ওনার জোর করা হাত দুটো ধরে নরম স্বরে বলল, সীমান্ত, প্লিজ রামু কাকা। আমি তোমার ছেলের মতো। তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করি। আমাকে এভাবে বলো না, রমেশকে তার উপযুক্ত শাস্তি আমি দিয়েছি। এমন দুঃসাহস সে আর করবে না। বলেই নূরের দিকে তাকিয়ে দেখল সে একইভাবে জড়সড় হয়ে সামিরার হাত ধরে দাঁড়িয়ে আছে। আদৌ এসব শুনছে কিনা বোঝা গেল না। সীমান্ত এবার রামদয়ালের দিকে তাকিয়ে বলল, সীমান্ত, তোমাকে আর কাল থেকে কাজে আসতে হবে না রামু কাকা। রামদয়াল অবাক চোখে তাকালে সীমান্ত ওনাকে আশ্বস্ত করে বলল, সীমান্ত, ভয় পেও না। তোমার বাড়িতে মাস শেষে মাসোহারা পাঠানো হবে। এই শরীর নিয়ে তোমাকে কাজ করতে হবে না রামু কাকা। রামদয়াল, আমায় অমন শাস্তি দিও না দাদা বাবু। যে কটা দিন এই রামদয়াল বাঁচবে আমার কাজটুকু করতে দিও। রামদয়ালের এমন করুণ মিনতি প্রত্যাখ্যান করতে পারল না সীমান্ত। শুধুমাত্র এই মানুষটার মুখ চেয়ে রমেশকে প্রাণ ভিক্ষা দিয়েছে সে। নইলে তার ভবলীলা সাঙ্গ করতে সীমান্তের সময় লাগত না। সীমান্ত খুব ভালোভাবেই জানত তার ভালো মানুষ বাবা ঠিকই রমেশকে হসপিটালে নিয়ে যাবে। এরপর সে গম্ভীর গলায় রামদয়ালকে বলল, সীমান্ত, বেশ, তাই হবে। এখন বলো তো কে তোমাকে এসব খবর দিয়েছে? তখনই পেছনে থেকে কেউ বলে উঠল, আগন্তুক, আমি কয়েছি গো দাদাবাবু। বলতে বলতে এগিয়ে এলো 24-25 বছরের এক যুবক। পরনে ধবধবে সাদা ড্রাইভিং ইউনিফর্ম। কুচকুচে কালো চেহারায় ঝকঝকে দাঁতের চৌড়া হাসি ঝুলিয়ে কথাটা বলল সে। যেন অতি পুণ্যের কাজ করে ফেলেছে। সীমান্ত ভ্রু জোড়া কুঁচকে বলল, সীমান্ত, তুই? তোর পুজোর ছুটি কবে শেষ হয়েছে? এত দিন পরে আসলি কেন? আগন্তুক, আজ্ঞে কি করুম বলো।
আমি তো তাড়াতাড়ি আসতুম, কিন্তু রাস্তায় ট্রেনের চাকাটাই তো পাংচার হইয়া গেল গো দাদাবাবু। মা কালীর দিব্যি। সীমান্ত, ঠিকঠাক একটা বাহানা অত বলতে পারিস না। ফাঁকিবাজ একটা। তোর আর আসতে হবে না। আগন্তুক, অমন কথা কইও না গো দাদাবাবু। এবারের মতন ক্ষমা কইরে দেও। সীমান্ত, আচ্ছা, বেশ, তবে এরপর যেন লেইট না হয়। তা তোকে কে বলেছে বাড়ির কথা? উৎপল। নিশ্চয় চুমকি। উৎপল এবার লাজুক হাসি দিয়ে সম্মতি সূচক মাথা নাড়িয়ে মুখ নিচু করে ফেলল। সীমান্ত চুমকির দিকে তাকাতেই দেখল সেও থতমত খেয়ে গেছে। সীমান্ত, গাধা এক একটা। এখন জলদি চল, ট্রেনের সময় হয়ে এলো। বলেই স্বামীরাকে ইশারা করল নূরকে গাড়িতে বসিয়ে দিতে চাইলে দীপ্ত নূরের হাত টেনে ধরে বলল, দীপ্ত, তুমি জলদি ফিরে আসবে প্রিন্সেস। আমি কিন্তু ওয়েট করব। ওকে তোমার সাথে নিয়ে যাও। তাহলে আর মন খারাপ হবে না। বলেই ক্যাটকারিং ব্যাগটা গাড়ির ভেতর রেখে দিল। নূর কলের পুতুলের মতো দীপ্তর কথায় ঘাড় কাত হয়ে হ্যাঁ বোঝালো। তার দুচোখ ভর্তি অথই জলে উপচে ওঠার আগেই গাড়িতে বসে পড়ল। এরপর সীমান্ত নিজেও দীপ্তর মাথায় হাত বুলিয়ে গাড়িতে উঠে গেল। নূর মহলের ড্রয়িং রুমে সোফায় বসে আছেন রোকসানা পারভীন। চোখে মুখে তীব্র বিরক্তি লেপ্টে মৃদু চিৎকার করে ভাইদের উদ্দেশ্যে বলে উঠলেন, রোকসানা পারভীন, আর কতদিন এভাবে বসে থাকতে হবে আমাদের? ইকরাম এহসানের সাথে যোগাযোগ করা যাচ্ছে না, নূর কাউকে ফোন করে না। দুভাই বোন মিলে কি ও দেশেই থাকার মতলব করছে নাকি? ইকরাম সাহেব, আপা, এত অধৈর্য হবেন না। আমার ছেলে মেয়ে কখনো এমনি এমনি এভাবে দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করতে পারে না, বিশ্বাস করুন। এসব সান্ত্বনা রোকসানা পারভীন মোটেও মনোভূত হয়নি, তা দেখেই বোঝা যাচ্ছে। তিনি একই রকম কর্কশ কণ্ঠে বললেন, রোকসানা পারভীন, এমন হলে ওকে নিয়ে আমার পারভেজের সাথে বিয়ের কথাটা আরেকবার ভাবতে হবে। এখন তো আমার সন্দেহ হচ্ছে ইকরাম, তোমার ছেলেমেয়ে ঠিকঠাক শিক্ষা পেয়েছে তো? পারভেজ অবাক বিস্ময় হতবাক হয়ে রোকসানা পারভীনের দিকে তাকিয়ে বলল, পারভেজ, আমা। বোনের এমন কথায় ইকরাম সাহেব বিচলিত হয়ে উঠলেন। এদিকে সন্তানসম ছেলেমেয়ের সম্পর্কে এমন কথা ইকবাল সাহেবের আর সহ্য হল না। তাই নিজের রাগ নিয়ন্ত্রণ করে ভদ্রতা বজায় রেখেই বললেন, ইকবাল সাহেব, কিছু মনে করবেন না আপা। কিন্তু আমাদের বাড়ির ছেলেমেয়ে যে যথেষ্ট নৈতিক শিক্ষা পেয়েছে একথা আপনি নিজেও জানেন। তাছাড়া নূরের সাথে যে পারভেজের নিকাহ দেওয়া হবে এমন কোনো পাকাপোক্ত ওয়াদা আমাদের তরফ থেকে কখনো করা হয়েছে বলে আমার জানা নেই। রোকসানা পারভীন, বড়দের কি করে সম্মান করতে হয় সেসব কিছুই দেখছি ভুলে গেছিস ইকবাল। মুখে মুখে ভালোই তর্ক করিস আজকাল। ইকবাল সাহেব, ভুল কিছু বললে মাফ করবেন আপা। রোকসানা পারভীন, সেদিন দোয়া মেহফিল ছিল বলে আমি কিছু বলিনি ইকরাম, কিন্তু আজ। পারভেজ দেখল পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে যে তার মিষ্টি ফুল কে পাওয়ার সব পথ চিরতরে বন্ধ হয়ে যাবে ভেবেই অস্থির হয়ে উঠে দাঁড়িয়ে রোকসানা পারভীনের হাত টেনে ধরে বলল, পারভেজ, ও আম্মা, খুব জরুরি কাজ পড়ে গেছে আম্মা। এক্ষুনি অফিস যেতে হবে। দ্রুত চলুন আম্মা। রোকসানা পারভীন, কি বলিস পারভেজ? সত্যি? কি হলো বাবা? পারভেজ, বলছি, আপনি চলুন। ওনাকে আগলে ধরে বেরিয়ে যেতে যেতে পেছনে ফিরে মামাদের দিকে তাকিয়ে চোখের ইশারায় আশ্বস্ত করল, ইকবাল সাহেব, ভাইজান, আপা কি বেশি তাড়াহুড়ো করছেন না? নূর তো এখনো নাবালিকা। ইকরাম সাহেব, হুম। আপা আসলে ওদের না আশায় অধৈর্য হয়ে পড়ছেন। কিন্তু পারভেজ, আজ আমি নিশ্চিত হয়ে গেছি ইকবাল আমার নূরের জন্য পারভেজ একদম ঠিক মানুষ। ইকরাম সাহেবের চোখে মুখের দীপ্তি দেখে আর কিছু বলতে পারলেন না ইকবাল সাহেব। তবে মনের অজান্তেই একটা অস্বস্তিকর অনুভূতি খচখচ করতে লাগলো। পারভেজ নিঃসন্দেহে ভালো ছেলে। কিন্তু নূরের সাথে পারভেজের ভাগ্য লেখা আছে তো। ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় জানালার ধারে চুপচাপ গুটিসুটি মেরে বসে আছে নূর। সীমান্ত আজ ইচ্ছে করেই কেবিন বুক করেনি, কারণ সে খুব ভালোভাবেই জানে নূর একা তার সাথে কেবিনে মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করবে না। ঝিমুতে থাকা মুরগির মতোই জ্বরের ঘোরে কাঁপুনি দিয়ে উঠছে নূরের ছোটখাটো শরীরটা। এক বৃদ্ধ দম্পতি বসেছে তাদের সাথে। সীমান্ত নিজে নূরের পাশের সিট পেয়েও পাশে বসার পরিবর্তে নূরের সামনের বৃদ্ধর সাথে সিট এক্সচেঞ্জ করে বসেছে। প্রায় আধ ঘন্টা হয়েছে তাদের যাত্রার, এরই মধ্যে নূর বেশ কাহিল হয়ে সিটে নেতিয়ে পড়েছে।
হঠাৎ নূরের অবস্থা খারাপ হওয়ায় সীমান্ত অস্থির হয়ে বলল, সীমান্ত, ঠিক আছেন আপনি? খুব খারাপ লাগছে। জল দেব একটু? নূর খুব কষ্টে বলে উঠল, নূর, পানি, একটু পানি। সীমান্ত নিজের ব্যাগ থেকে পানির বোতল বের করে নূরের দিকে এগিয়ে দিলে নূর নিকাবের আড়ালে পানি পান করে সিটে মাথাটা এলিয়ে দিল। সীমান্তের এবার নিজের সিদ্ধান্তের ওপর দ্বিধান্বিত হয়ে পড়ল। এই অবস্থায় ওনাকে এনে কি আমি ভুল করলাম? এর বেশি ভাবতে পারল না সীমান্ত। তার আগেই পাশের বৃদ্ধ দম্পতি একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে হাসি মুখে বললেন, বৃদ্ধ, কি জনাব? বউকে খুব ভালোবাসো বুঝি? সীমান্ত, জি। বৃদ্ধা, আরে লজ্জা পাচ্ছ কেন বাবা? অবশ্য প্রথম প্রথম এমন একটু হয়, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। সীমান্ত, মানে আপনারা ভুল ভাবছেন। বৃদ্ধ, তোমাদের দেখেই বোঝা যায় দুজনের কত ভাব। নইলে আজকালকার ছেলেমেয়েরা তো যেভাবে বেলেল্লাপনা করে বেড়ায়, উচ্ছন্নে যাচ্ছে সব। সীমান্ত এবার আর এই দম্পতির ভুলটা ভাঙাতে গেল না। তার পরিচয় জানতে পারলে যে এনারা নূরের সম্পর্কেও খারাপ ধারণা পোষণ করবেন ভেবেই সীমান্ত আর কথা বাড়ালো না। সোজাসুজি তাকালো নূরের দিকে। অথচ নূরের এসবে কোনো খেয়াল নেই। সে দিব্যি সিটি এলিয়ে পড়ে চোখ বুজে অর্ধচেতন হয়ে শুয়ে আছে। ঘড়িতে সময় দুপুর 2:19। সীমান্ত নিজের বাম হাতের ঘড়িতে চোখ বুলিয়ে নূরের ঘুমন্ত মুখটা একবার দেখে নিল। এরপর আস্তে আস্তে নূরকে ডাকতে লাগলো, সীমান্ত, শুনছেন? উঠুন। নূর চোখ খুলে সীমান্তের ডাকে ঘুম থেকে উঠে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর ক্লান্ত শরীরে উসখুস করতে লাগলো। সীমান্ত, কোনো সমস্যা? ফ্রেশ হবেন? নূর মাথা ঝুঁকিয়ে হ্যাঁ বুঝিয়ে উঠে দাঁড়ালো। এরপর কিছুদূর এগিয়ে যেতেই দুর্বল শরীরে ভারসাম্যহীন ভাবে দাঁড়িয়ে পড়তেই সীমান্ত এগিয়ে এসে নূরের দিকে হাত বাড়িয়ে বলল, সীমান্ত, একা যেতে পারবেন? নূর কিছুই বলল না, শুধু মাথা ঝুঁকিয়ে সম্মতি দিয়ে ধীর পায়ে এগিয়ে গেল। ওদের ফিরে আসতে দেখে বৃদ্ধ দম্পতি বেশ খুশি হয়ে উঠলেন। সীমান্ত দেখল তারা নিজেদের টিফিন বের করে লাঞ্চের প্রস্তুতি নিচ্ছে। সীমান্ত নিজের ব্যাগ থেকে হালকা খাবারের প্যাকেট বের করতে দেখে দুজনেই অনেক অনুরোধ করল তাদের সাথে জয়েন হতে। নূর জ্বরের কারণে একটা ব্রেডের বেশি কিছু খেতে পারল না, কেবল ঔষধগুলো খেয়ে আবার চোখ বন্ধ করে সিটে পড়ে রইল। এদিকে সীমান্ত ওনাদের কথায় সৌজন্যমূলক একটু হেসে বলল, সীমান্ত, প্লিজ আপনারা হেজিটেট করবেন না। বি কমফোর্টেবল, আমি ট্রাভেলিংয়ে হেভি কিছু খেতে পারি না। ওনারা সীমান্তের কথায় বেশ প্রসন্ন চিত্তে হেসে বলে উঠলেন, বৃদ্ধ, খুব বড় হও বাবা। তোমাকে দেখেই বুঝেছি তুমি বড় মনের মানুষ। বৃদ্ধা, আশীর্বাদ করি তোমরা খুব সুখী হও। বিকেলের নরম রোদটাই গ্লাস ভেদ করে পারভেজের গোলগাল ফর্সা মুখের ওপর পড়েছে। চোখের চশমাটা রোদের ঝিলিক পেয়ে তাকে যেন আরো সুদর্শন করে তুলেছে। অফিসে নিজের কেবিনে বসে এবছরের প্রোগ্রেস রিপোর্ট চেক করছে পারভেজ। রোকসানা পারভিনকে তখন ভুজুং ভাজুং বুঝিয়ে বাড়িতে নামিয়ে দিয়ে সে সত্যিই অফিসে চলে এসেছে। এখন গাদা গাদা ফাইলের নিচে চাপা পড়ে নাভিশ্বাস উঠে যাচ্ছে। নিজের সমস্ত মনোযোগ একত্রিত করে পারভেজ যখন একের পর এক পৃষ্ঠা জরিপ করে চলেছে, তখনই ফোনের মেসেজ টোনের শব্দে ধ্যান ভঙ্গ হলো তার। ফোনটা হাতে তুলে নিয়ে মেসেজ চেক করার পরই হাস্যোজ্জ্বল সেই মুখটা ভেসে উঠল। এই ছোট্ট ছবিটার দিকে তাকিয়ে থেকে পারভেজের মনটা প্রশান্তিতে ভরে উঠল। আপনমনে সে বলে চলল, পারভেজ, আপনাকে পেতে আমি যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত, মিষ্টি ফুল। পৃথিবীর সমস্ত সুখ আপনার পায়ে লুটিয়ে দেব আমি। এত বছরের অপেক্ষা আর দীর্ঘতর করবেন না প্লিজ। জলদি ফিরে আসুন। ঘড়িতে সময় রাত 08:13। বৃদ্ধ দম্পতি নেমে গেছে এক স্টেশন আগে। সীমান্ত চুপচাপ নিজের ল্যাপটপ খুলে বসেছিল। এমন সময় দুজন মানুষ এসে তাদের সিটের কাছে বসলে সীমান্ত ল্যাপটপ বন্ধ করে সতর্ক দৃষ্টি বুলিয়ে নিল। প্রায় 35-36 বছরের এক যুবক এবং 30-32-এর এক মহিলা। মহিলার পাতলা ফিনফিনে শাড়ি আর ব্যাকলেস ব্লাউজের সাথে উগ্র সাজ পোশাক দেখেই সীমান্ত দৃষ্টি সরিয়ে নিল। অদ্ভুতভাবে মেয়েটা এসে তার পাশেই বসল। অন্যদিকে লোকটা নূরের পাশে বসেই নূরকে আপাদমস্তক জরিপ করতে লাগল। সীমান্ত এই দৃষ্টির মানে ঠিকই বুঝল, সাথে সাথেই উঠে দাঁড়িয়ে সীমান্ত বলল, সীমান্ত, এক্সকিউজ মি, ওটা আমার সিট। লোকটা অশিওর প্লিজ।
বলেই লোকটা চতুর দৃষ্টিতে সীমান্তের দিকে তাকিয়ে সরে গিয়ে মেয়েটার পাশে সীমান্তের বিপরীতে বসে পড়ল। মেয়েটা লাশ সময়ই ভঙ্গিতে হাত বাড়িয়ে দিয়ে সীমান্তের উদ্দেশ্যে বলল, মেয়েটা, আপনার নামটা? সীমান্ত, আই থিঙ্ক দ্যাটস নট নেসেসারি। সীমান্তের গম্ভীর কণ্ঠের কাট জবাবে মেয়েটা বেশ মিয়ে গেল। কেউ আর কোনো কথা বলল না। নিস্তব্ধ রাতের সাথে ট্রেনের ঝিকঝিক শব্দ আর আলো আঁধারির খেলায় অদ্ভুত পরিবেশ সৃষ্টি হয়েছে। জানালা গলিয়ে আসা হিমেল হাওয়ার সাথে নূরের শরীর থেকে ভেসে আসা হালকা আতরের সেই পরিচিত ঘ্রাণটা নাকে এসে লাগতেই সীমান্তের কিবোর্ডে চলমান হাত দুটো থেমে গেল। সীমান্ত চোখ তুলে তাকাতেই দেখল সামনের সিট দুটো ফাঁকা। অনেকক্ষণ আগেই তারা দুজন উঠে গেছে কোথাও সীমান্ত এতক্ষণে খেয়াল করল। নূর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে অনেকটা তার দিকে ঝুঁকে পড়েছে। সীমান্ত নূরের কাঁধে আলতো করে হাত রেখে সোজা করতে চাইলে নূর আরও এগিয়ে এলো। সীমান্ত নূরের বিড়বিড় করে বলা কথাগুলো বুঝতে নূরের মুখের সামনে যেতেই বুঝল নূর সেই রাতের কথায় বলে চলেছে। এরপর সরে আসতে চাইলেই নূর সীমান্তের বুকের শার্টটা খামচে ধরে বুকের কাছে সরে এলো। এবারে সীমান্ত বুঝল যে জ্বরের ঘোরে বাড়তি উষ্ণতার জন্য তাকে আঁকড়ে ধরেছে। নূরের কম্পমান উত্তপ্ত শরীরের নিঃশ্বাসে এক মুহূর্তের জন্য সীমান্তের হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিক গতিতে বেড়ে গেল। চোখ দুটো বন্ধ করে জোরে জোরে উত্তেজিত শ্বাস ছেড়ে নিজেকে স্বাভাবিক করতে চাইল সীমান্ত। এরপর নূরের থেকে সরে আসতে চাইলে বুঝল দুটো কোমল হাত তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। সেই স্পর্শ, সেই গন্ধ সীমান্তের ভেতরের অযাচিত অনুভূতিগুলো শিরা উপশিরায় ছড়িয়ে পড়তে লাগলে সীমান্ত যেন মুহূর্তেই চুপ হয়ে গেল। এরপর হঠাৎ নিজের শার্টের ওপর ভেজা কোনো কিছুর অস্তিত্ব বুঝতে পেরেই সীমান্তের ঘোর কাটল। মস্তিষ্ক সচল হতেই সীমান্ত বুঝল নূর ঘুমের মধ্যেই কাঁদছে। অদ্ভুতভাবে ভারাক্রান্ত হলো সীমান্তের বুকের ভেতর। নূরের চোখ বেয়ে গড়িয়ে পড়া উত্তপ্ত অশ্রুকণা সীমান্ত নিজ হাতে আলতো করে সযত্নে মুছে দিল। ভোরের আলো অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে প্রকৃতি। মাঝে মধ্যে মৃদু হাওয়া বাতাসে গোল পাকিয়ে শীতলতা ছড়িয়ে আবার মিলিয়ে যাচ্ছে। বিস্তৃত মাঠের একপাশের চওড়া রাস্তায় সীমান্তের পিছে পিছে হেঁটে চলেছে নূর। বেশ কয়েক মিনিট হাঁটার পর কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গিয়ে দাঁড়িয়ে পড়ল সীমান্ত। এদিকে ঢুলুঢুলু চোখে সামনে কেবল একটা মাঝারি গেট দেখতে পাচ্ছে নূর। এমন সময় তাদের পায়ের আওয়াজে চকিতে সতর্ক হয়ে প্রবল আক্রোশে গর্জে উঠল এক চতুষ্পদ প্রাণী। নিস্তব্ধ পরিবেশে হঠাৎ এমন বাজখাই শব্দে চমকে উঠল নূর। ভয় পেয়ে বলে মৃদু চিৎকার করে দ্রুত সরে এলো সীমান্তের গায়ের উপর। সুদক্ষ হাতে নূরকে ভূমিতে পতিত হওয়া থেকে আগলে নিল সীমান্ত। অতিশয় দুর্বল, ভীতু এই কিশোরীর প্রতিক্রিয়া তাকে এবার আর বিস্মিত করল না। তবে বুকের উপর মুখ গুজে উত্তেজিত শ্বাসগুলো যেন টি-শার্ট ভেদ করে মুহূর্তেই তার পেশিবহুল শরীর ছাড়িয়ে প্রতিটি শিরা উপশিরায় মিশে গেল। সীমান্ত নূরের কাঁধে আলতোভাবে হাত রেখে ভরসা দিয়ে বলল, সীমান্ত, রিল্যাক্স। এরপর গলা উঁচিয়ে সেই প্রাণীর উদ্দেশ্যে একটা নির্দেশনা দিল। সীমান্ত, টর্জান। নিজের প্রভুর কণ্ঠ শুনেই মুখ থেকে ছোট্ট একটা আওয়াজ করে আবার চুপ হয়ে গেল টারজান নামক প্রাণীটি। এদিকে ক্যাটক্যারিং ব্যাগের ভেতর ছোট্ট ক্যান্ডিও যেন এতক্ষণ পর নিজের প্রাণ ফিরে পেল। শত্রুর আওয়াজ চিনতে এদের আবার ভুল হয় না কিনা। গেট পেরিয়ে ভেতরে প্রবেশদ্বারে গিয়ে সিকিউরিটি কোড বসিয়ে নূরের দিকে তাকালো সীমান্ত। এরপর নম্র স্বরে বলল, সীমান্ত, আসুন। দুই কামরার কোয়ার্টারে ধীর কদমে প্রবেশ করল নূর। সীমান্ত চেনা হাতে দ্রুত এগিয়ে লাইট জ্বালিয়ে দিতেই দৃশ্যমান হয়ে উঠল গোছানো পরিপাটি ড্রয়িং রুমটি। ড্রয়িং রুমের একপাশে দুই সিটের মাঝারি ধূসর রঙের সোফার ওপর সাজানো সাদা পরিচ্ছন্ন কুশান, চওড়া প্রশস্ত কার্পেটে মোড়ানো মেঝে, কাঠের টিটেবিলের ওপর সযত্নে রাখা চীনামাটির টবে লাকি ব্যাম্বো স্টিকের বেশি কিছু দেখতে পারল না নূর। তার আগেই সীমান্ত তাড়া দিয়ে বলল, সীমান্ত, আপনি প্লিজ বসুন। আর চাইলে ডানদিকের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিতে পারেন। জ্বরের তীব্রতার সাথে প্রায় একদিনের লম্বা সফরের কারণে নিজের অসার দুর্বল শরীরটা কোনোরকম টেনে নূর ডানদিকের রুমের দিকেই এগিয়ে গেল। রুমের সাথে লাগোয়া বাথরুম চোখে পড়তেই নূর নিজের বোরখা হিজাব খুলে টলমল পায়ে বাথরুমে ঢুকে গেল। নূর চলে যেতেই সীমান্ত বেশ বিচলিত হয়ে উঠল। অসুস্থ অবস্থায় নূরকে নিয়ে তো আসলো, কিন্তু একজন ছেলের সাথে এভাবে থাকতে নূর নিশ্চয় কমফোর্টেবল হবে না।
অবশ্য এছাড়া আর উপায়ও দেখছে না সে। অনেক ভেবেচিন্তে আয়ুষকেই ফোন করল সীমান্ত। লাল গোলাপে ফুলে ফুলে সাজানো বিছানায় লাল টুকটুকে বেনারসি শাড়ি পরে ঘোমটার আড়ালে নত মস্তকে বসে আছে এক রমণী। সারা রুমে ছড়িয়ে থাকা ফুলের চেয়েও এই ফুলটাই যেন বেশি সৌরভ ছড়াচ্ছে। রুমের ভেড়ানো দরজায় আস্তে করে ছিটকিনি লাগিয়ে সেই রমণীর দিকে এগিয়ে গেল আয়ুষ। এরপর বিছানায় এসে বসতেই সেই লাজুক রমণী নিজেকে আরো গুটিয়ে নিল। আয়ুষ নিজের সবটুকু সাহসকে একত্রিত করে রমণীর ঘোমটা খানি উঠিয়ে ফেলল। বন্ধ দুটি নেত্রের পানে চেয়ে আয়ুষ নিজের চক্ষু তৃষ্ণা নিবারণ করে চলেছে। টানা টানা চোখের পাতায় হালকা প্রসাধনীর ছোঁয়ায় আরো মোহনীয় হয়ে উঠেছে। লালিত রক্তিম দুটো গাল, সিথি কপাল, নাকের ডগায় টকটকে লাল সিঁদুরে রাঙা মুখটা নিজের দুহাতে তুলে ধরল আয়ুষ। সাথে সাথে লাজুক হাসিতে ছেয়ে গেল দিলরুবার মুখটা। আয়ুষ তার কম্পিত হাত দুটো তুলে ধরে গভীর চুম্বনে ভরিয়ে দিল। প্রেয়সী ও তার স্বামীর আদরে মগ্ন হয়ে উঠেছে। ধীরে ধীরে উত্তেজনা বাড়ল আয়ুষের। রমণীর কপালে ওষ্ঠজোড়া ছুঁয়ে দুই গাল, নাকের ওপরেও আদুরে স্পর্শ এঁকে দিয়ে অবশেষে ধাবিত হল তসতসে কোমল পাপড়ির ন্যায় রঞ্জিত ঠোঁটের দিকে। নিজের সবটুকু প্রেম ওই দুই ঠোঁটের সাথে মিলিয়ে দেওয়ার ঠিক আগ মুহূর্ত এমন সময় কর্কশ শব্দে বিছানার উপর বেজে উঠল তার ফোনটা। ভোরের স্নিগ্ধ পরিবেশে কোলবালিশ আঁকড়ে ধরে তার স্বপ্ন প্রেয়সীর কল্পনায় তাকে অনুভবে ব্যস্ত আয়ুষের ঘোর কাটতেই বিরক্তিতে ফোনটা রিসিভ করে এক প্রকার চেঁচিয়ে উঠল। আয়ুষ, এই শালা! ফোন করার আর সময় পেলি না বাল! তোর জন্য আমার বিড়াল মারা হলো না স্যামি। তোর কপালেও বউয়ের আদর জুটবে না। ইনফ্যাক্ট তোর বউই না জুটুক, মিলিয়ে নিস তুই। সীমান্ত, শার্ট আপ আয়ুষ! কি যা তা বলছো? দিন দিন তোর ব্রেইনের নিউরন গুলো অকেজো হয়ে যাচ্ছে নাকি? যত সব ইউজলেস কথাবার্তা। আয়ুষ, এই একদম জ্ঞান দিবি না। জানিস কোথায় থেকে আসলাম আমি? একেবারে বাসর ঘর থেকে টেনে এনেছিস তুই আমাকে শালা। সীমান্ত, আয়ুষ, বি সিরিয়াস, আমার কথা শোন। আমি কলকাতা থেকে ওনাকে নিয়ে মাত্রই ফিরলাম। তাই তুই কিছুদিনের জন্য আমার কোয়ার্টারে শিফট করবি। আয়ুষ এবার যেন একটু সিরিয়াস হলো। সন্দিহান কণ্ঠে বলল। আয়ুষ, তুই নূরকে নিয়ে এসেছিস? কি অবস্থা এখন ওর? আর ওইটাকে পুলিশে দিয়েছিস তো? সীমান্ত, এখনো সেইম। আর তোর মনে হয় পুলিশে দেওয়ার প্রয়োজন আছে? ঠিক 4.5 মাস পর যখন রমেশ বিছানা থেকে উঠবে ততদিনে ওর ডান হাত বাম পায়ের শক্তি পুরোপুরি হারিয়ে ফেলবে। তাছাড়াও ভবিষ্যতে এ ধরনের কাজ করার প্রয়োজন ওর আর পড়বে না। আয়ুষ, তা আবার বলতে? তুমি শালা মানুষের কতরকম আগুন নেভাও তা আমার থেকে ভালো আর কে জানবে। অবশ্য এটা ভালোই করেছিস। তো এখন কি করবি ভাবছিস? সীমান্ত, ইন্সপেক্টর ফারদিনের সাথে কথা বলে কিছুদিন পর বাকি কথাগুলো বলার আগেই ধপ করে কিছু একটা পড়ার শব্দে চমকে উঠল সীমান্ত। দ্রুত হাতে ফোনটা কেটে নূরের রুমের সামনে গিয়ে অস্থিরভাবে হয়ে সীমান্ত। সীমান্ত, কি হয়েছে? আপনি ঠিক আছেন? ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে এবার আর অপেক্ষা করল না সীমান্ত। রুমের ভেতর ঢুকেই নিজের লাগোয়া বাথরুমের ভিড়ানো দরজা থেকে যতটুকু দেখতে পেল তাতে মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল সীমান্ত। বিছানার চাদর খামচে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে অসহ্য যন্ত্রণায় ছটফট করে উঠছে দিলরুবা। ডান হাত দিয়ে আঁকড়ে ধরে আছে ফুলে ওঠা পেটের উপর। রক্তিম ফর্সা মুখ থেকে ক্রমে ক্রমে অস্ফুট গোঙানির আওয়াজ বেরিয়ে আসছে। রুমের আধোখোলা দরজার দিকে চাতক পাখির মতো তাকিয়ে কারো আসার প্রতীক্ষা করলেও নিজে থেকে কাউকে ডাকার শক্তি পাচ্ছে না। চোখে মুখে ভয় ছড়িয়ে পড়েছে তার সদ্য পাওয়া মাতৃত্বের স্বাদ হারিয়ে ফেলার। ফজরের নামাজ শেষে সবে মাত্র বাড়িতে ফিরেছেন ইকবাল সাহেবেরা। পিছন পিছন আয়াত আরাজ গোপনীয়তা বজায় রেখে তর্ক বিতর্ক করে চলেছে। আয়াত, তুই এত বেয়াদব কেন বলবি? সিজদার সময় হুজুরের পায়ে সুরসুরি দিয়েছিস কেন? ভাবছিস আমি দেখিনি? আরাজ, আরে আজব! হুজুরের বকের মতো পা দুটো দেখেছিস তুই? এত জায়গা নিয়ে বসেন যেন আর কেউ না বসতে পারে। তো কি করতাম শুনি? আয়াত, হুজুর যে হেসে ফেললেন তোর গুনাহ হলো না বল? আরাজ, না হয়নি। আল্লাহ ছোটদের দুষ্টুমিতে গুনাহ লেখে না বুঝলি? আয়াত, তোর সাথে তর্ক করাই ভুল হয়েছে আমার। ইকবাল সাহেব, কি এত আলোচনা করছেন আব্বাজানেরা আমার? আয়াত আরাজ অমনি চুপ হয়ে দুদিকে মাথা নাড়িয়ে না বুঝিয়ে সিঁড়ি বেয়ে দৌড়ে নিজেদের রুমের দিকে চলে গেল। আয়াত, তোর কুকীর্তির কথা আপাইকে বলছি থামো।
আরাজ, তুই কি বলবি? চল, আমিই বলছি। এহসানের রুমের দরজা ঠাস করে খুলে আরাজ নিজেই বলতে বলতে এগিয়ে এলো। আরাজ, আপাই শুন। আয়াত, ও আজ কি করেছে জানো আপ? পুরো কথাটা শেষ করতে পারল না আয়াত। বিছানায় অর্ধচেতন অবস্থায় দিলরুবাকে পড়ে থাকতে দেখে বিস্ময়ে হতবাক হয়ে দুভাই মুখ চাওয়াচাওয়ি করেই আপাই বলে দৌড়ে খাটের উপর উঠে বোনকে ঝাঁপটে ধরল। আয়াত দিলরুবার মাথায় হাত বুলিয়ে কাঁদতে শুরু করলো। এদিকে আরাজ জলদি উঠে গিয়ে গলা ছেড়ে চেঁচিয়ে বাইরে নেমে এসে সবাইকে ডাকতে লাগলো। আয়াতের চেঁচামেচিতে নিজেদের রুম থেকে বেরিয়ে এলেন সকলেই। তারপর হতভম্ব হয়ে দিলরুবার রুমে ছুটে গেলেন। তাহুরা খানম, এই দিলু। মা, আমার কি হয়েছে, মাকে বল শোনা। দিলরুবা, মা আমার বাবু। হাফসা বেগম, কিচ্ছু হবে না দিলু, একদম ভয় পাস মা। ও এহসানের আব্বু। তাড়াতাড়ি কিছু করুন। ইকরাম সাহেব নিজেও বেশ ভয় পেয়ে গেছেন। সময় নষ্ট না করে দুই ভাই মিলে দিলরুবাকে ধরে বাইরে নিয়ে এসে গাড়িতে বসিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। তহুরা খানম, কি হবে আপা? এখনো তো কয়েক মাস বাকি। তাহলে? হাফসা বেগম, সাহস রাখো ছোট। আল্লাহর ওপর ভরসা কর। তিনি নিশ্চয় আমার ছেলের আমানত রক্ষা করবেন। দুচোখ ভর্তি পানিতেও তাহুরা খানমের হাত দুটো আঁকড়ে ধরে সন্তানের মঙ্গল কামনায় রবের দরবারে ফরিয়াদ জানাচ্ছেন আরেক মা। বাথরুমের ফ্লোরে অচেতন অবস্থায় পড়ে আছে নূর। সীমান্ত নূরকে এভাবে পড়ে থাকতে দেখে নিজের বিস্ময় কাটিয়ে দ্রুত পায়ে এগিয়ে এসে নিজের বাহুতে তুলে নিল। জ্বরের প্রকোপে সম্ভবত জার্নি করার ফলে বমি করেছে নূর। চোখে মুখে জলের ঝাপটাও দিয়েছে বেশ। গলা, ঘাড়ের আশেপাশে, বুকের অনেকটা অংশই ভিজে চুপচুপে হয়ে গেছে। বুকের উপর অর্নাই বাজে ভাবে উচ্ছিষ্ট ছড়িয়ে আছে। উপায়ান্তর না পেয়ে সীমান্ত নোংরা ওড়নাটা সরিয়ে রেখে আলতো হাতে পাজাকোলা করে তুলে নিয়ে নিজের বিছানায় শুইয়ে দিল নূরকে। এরপর ফার্স্ট এইড বক্স এনে থার্মোমিটার পার্টটা বের করে নূরের দিকে ঝুঁকে এসে শুষ্ক অধরজোড়া ফাঁক করে তাপমাত্রা পরিমাপ করে নিল। 102 ডিগ্রি জ্বর। কপালের ওপর পড়ে থাকা ছোট ছোট চুলগুলো ভেজা মুখের চারপাশে লেপ্টে আছে। এমনকি গলায়, বুকেও খোলা চুলগুলো ছড়িয়ে পড়েছে। ফিরোজা রঙের সালোয়ারে বুকের ভেজা অংশটা বড্ড বেশি স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে। মায়াবী সুশ্রী চেহারার এমন ফ্যাকাশে বিবর্ণ অবস্থায় ভীষণ মায়া লাগলো সীমান্তের। প্রবল এক খারাপ লাগায় ভরে উঠল ভেতরটা, তবুও নিজেকে সামলে নূরের কাছ থেকে সরে এসে দ্রুত পায়ের কাছে থেকে কম্বলটা নিয়ে ভালোভাবে জড়িয়ে দিল সে। এরপর রুমের বাইরে গিয়ে চটজলদি ইন্টারকমে ফোন করে একজন ফিমেল স্টাফকে আসতে বলে কিচেনে গিয়ে কুকারে আলু সেদ্ধ আর ভাত বসিয়ে দিল। এর মধ্যেই বেল বেজে উঠতে সীমান্ত দ্রুত পায়ে দরজা খুলতেই দেখল একজন মহিলা স্টাফ এসে হাজির। মেয়েটার চোখে মুখে স্পষ্ট বিস্ময় প্রকাশ পাচ্ছে। অবশ্য পাওয়ারই কথা যে, রয় স্যার কোনোদিন মেয়েদের সাথে কাজের বাইরে একটা কথাও বলে না। সে হঠাৎ এই ভোরবেলায় নিজের কোয়ার্টারে কোনো মেয়েকে ডাকতে পারে তা এখনো তার কাছে অবিশ্বাস্য। সীমান্ত, কাম ইন। মেয়েটা, মর্নিং স্যার। সীমান্ত, কাম উইথ মি। বলেই ভেতরের ঘরে এগিয়ে গেল। পেছনে পেছনে মেয়েটাও চলল। কিন্তু সীমান্তের বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকা এই অপ্সরার দর্শনে মেয়েটা পুরো থ হয়ে গেল। আদর্শবান, সৎ চরিত্রের মিতভাষী রয় স্যারের গুণগান যে তাদের মহিলা পরিষদের সকলের মুখে মুখে, তার বিছানায় কিনা একটা মেয়ে শুয়ে আছে। তাও আবার এমন রূপতী। আবার সাথে এত বড় লাগেজ। তাহলে কি? আর কিছু ভাবার আগেই সীমান্ত মেয়েটার উদ্দেশ্যে বলল। সীমান্ত, চেঞ্জ হার ক্লোথস ইমিডিয়েটলি। মেয়েটা, স্যার। সীমান্ত, জাস্ট ডু। মেয়েটা, ইয়েস স্যার। সীমান্ত এবার রুমের বাইরে বেরিয়ে যেতেই মেয়েটা লাগেজ থেকে কাপড় বের করে ঝটপট কাজে লেগে পড়ল। মনে মনে ভাবল এমন ক্লিন ইমেজের সীমান্ত নিশ্চয় বাড়ি গিয়ে বিয়েই করে এসেছে। হয়তো স্ত্রীর সাথে এখনো সহজ হতে পারেনি, তাই তাকে ডেকেছে। আহারে বেচারি। জ্বরের মধ্যে লং জার্নিতে ক্লান্ত হয়ে গেছে নিশ্চিত। নিজের মনোপুত যুক্তি দাঁড় করিয়ে মেয়েটা সন্তুষ্ট চিত্তে সীমান্তের উদ্দেশ্যে সম্মান জানিয়ে আবার বেরিয়ে গেল। সীমান্ত এক প্লেট ভাতের সাথে ডিম ভাজি আর আলুর ভর্তা দিয়ে নূরের কাছে এসে ডাকল। সীমান্ত, মিস, আপনার মেডিসিন নিতে হবে। উঠুন। নূরের দিক থেকে কোনো সাড়া না পেয়ে সীমান্ত নিজেই ওকে ডেকে উঠিয়ে বসিয়ে কয়েক লোকমা খাবার তুলে দিল। এরপর প্রয়োজনীয় ঔষধি দিয়ে অবশেষে নিজের রুমের দিকে ফিরে গেল।
সকালের নতুন আলোর কিরণের সাথে সকলের মুখে মুখে বাতাসের বেগে ছড়িয়ে পড়ল তাদের ডেপুটি চিফ সীমান্ত রায়চৌধুরী অত্যন্ত সুন্দরী এক রমণীকে বিয়ে করে বউ নিয়ে কোয়ার্টারে এসেছেন। গুটিকতক মেয়ের মন ভাঙল। শত্রু মিত্র সকলেই জানল, সেই সাথে মেয়েটা রসিয়ে রসিয়ে রং মশলা মাখিয়ে আরও কিছু যোগ করেই পরিবেশন করল। এবং সর্বশেষে সকলেই স্বীকার করল যে পুরুষ মাত্রই নারীর কাছে বশ্যতা বরণ করে। সকালে আয়ুষ নিজের ডিউটিতে গিয়ে ট্রেনিং সেশন শুরুর আগে ছেলেদের ফিসফিস আর কানাকানি শুনে অবাক হয়ে বলল, আয়ুষ কেয়া হুয়া হ্যায় শাবকো, ইজ এনিথিং রং? ভিড়ের মধ্যে একজন ক্যান্ডিডেট হাসি মুখে বলল, ক্যান্ডিডেট কেয়া স্যার, ইতনি খুশি কি বাত और आपको को पता नहीं। আরেকজন, রয় স্যার তো ছুপে রুস্তম নিকলে স্যার, शादी कर लिया और बाता अभी नहीं। আরেকজন, হামে জাবারদস্ত এক ট্রিট চাহিয়ে স্যার। এবারে সবাই একসাথে হই হই করে বলল, উই ওয়ান্ট এ গ্র্যান্ড সেলিব্রেশন ফর্ম সীমান্ত স্যার। পুরো বিষয়টা ঠিকঠাক বুঝতে একটু সময় লেগে গেল আয়ুষের। এরপর বোঝার সাথে সাথে মুখ থেকে ছিটকে বেরিয়ে এলো, আয়ুষ ও শিট, বলেই এক প্রকার ছুট লাগালো সীমান্তের কোয়ার্টারের উদ্দেশ্যে। ঘড়িতে সময় সকাল 7:23। লোকজনের উপস্থিতি তেমন একটা চোখে পড়ার মতো নয়। বহুতল ভবনের নিচে রাস্তায় অফিসগামী লোক, স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা কাঁধে ব্যাগ নিয়ে নিজ গন্তব্যের দিকে যাত্রা করেছে। তাদের মৃদু চলাচল দূর থেকে বোঝা গেলেও আওয়াজ খুবই ক্ষীণ। শীতাতপ নিয়ন্ত্রিত রুমের ভেতর সাদা দেয়ালের দিকে দৃষ্টি রেখে চুপচাপ নিরস মুখে হাসপাতালের বিছানায় শুয়ে আছে দিলরুবা। এক হাতে স্যালাইন চলছে। বাম দিকে দাঁড়িয়ে পূর্ব পরিচিত ডাঃ সালমা নাজনীন তারই আল্ট্রা রিপোর্ট চেক করছেন। অবশেষে রিপোর্টটা বন্ধ করে হাসি মুখে দিলরুবার দিকে তাকিয়ে বললেন, ডক্টর সালমা, তোমার রিপোর্ট তো সব নর্মাল দেখছি দিলরুবা, যদিও কিছুটা দুর্বলতা আছে। ওজন আরেকটু বাড়াতে হবে। একটু ঠিকমতো খাওয়া দাওয়া করো। দিলরুবা, তাহলে যে আমার সকালে এত পেট ব্যথা করছিল ডক্টর? ডক্টর সালমা, এসময় বাচ্চার শরীরের বৃদ্ধি হচ্ছে, ফলে মাঝে মাঝে এমন হওয়া স্বাভাবিক। কিন্তু তুমি যতটা সিরিয়াস ভাবছো আচ্ছা, তুমি কি কোনো কিছু নিয়ে খুব দুশ্চিন্তা করছিলে? সেজন্যই তুমি পেটে ব্যথায় বেশি হাইপার হয়ে পড়েছিলে, তাই না? দিলরুবার এবার মনে পড়ল ভোরের সেই স্বপ্নের কথাটা, যেখানে আহসান তার কাছে এসেছিল। দিলরুবার পেটে হাত রেখে পরম আদরে জড়িয়েও ধরেছিল। এরপর দিলরুবা নিজেও যখন এহসানকে দুহাতে আঁকড়ে ধরতে যাবে, ঠিক তখনই একটু একটু করে এহসানের শরীরটা তার থেকে আলগা হয়ে এলো। একসময় বালি ধারার মতো তার শরীর যেন কোথায় মিলিয়ে গেল। দিলরুবা অনেক ডেকেও আর কোনো সাড়া পেল না। ভোরবেলায় এমন হৃদয় বিদারক স্বপ্ন দেখে অস্থিরতায় তার ঘুম ভেঙে যায়। এরপর কাঁদতে কাঁদতে হঠাৎ পেটে অসহ্য মোচড়ানো এক ব্যথায় কাতর হয়ে ওঠে সে। এদিকে দিলরুবাকে চুপ থাকতে দেখে ডক্টর সালমা নাজনীন কয়েকবার ডাকতেই যেন সে নিজের হুঁশ ফিরে পেল। ডক্টর সালমা, কি এত চিন্তা করছো তুমি? এখন কিন্তু কোনোরকম মানসিক চাপ নেওয়া যাবে না তোমার। বেবির ওপর এর ব্যাড ইফেক্ট পড়বে। বি কেয়ারফুল। বলেই ডক্টর সালমা রুম থেকে বেরিয়ে এলেন। দিলরুবা ভাবতে লাগলো, সে কি সত্যিই মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে? ভেতর থেকে কান্নায় ঠোঁট ফুলে উঠছে দিলরুবার। কিন্তু তারই বা দোষ কথায়? বাদশার বাবা যদি ভিনদেশে গিয়ে নিরুদ্দেশ হয়ে যায়, তাহলে তার মন ভালো থাকে কেমন করে? এবার আসুক, আচ্ছা করে জব্দ করব। মনে মনে দিলরুবা এহসানের ওপর নিজের অভিমানের পাল্লা ভারী করে চলেছে। টগব দিয়ে ফুটতে থাকা ঘন দুধের উপর পরিমাণ মতো কফি পাউডার মিশিয়ে নিচ্ছে সীমান্ত। এমন সময় পায়ের ওপর লোমশ কিছুর স্পর্শ পেয়ে নিচে তাকিয়ে ক্যান্ডিকে দেখেই হালকা হেসে আবার কাজে মন দিল। এরপর নিজের জন্য কাপে কফি নিয়ে টেবিলে রেখে ক্যান্ডির জন্য বরাদ্দকৃত পাত্রে বেশ খানিকটা ক্যাট ফুড ঢেলে দিতেই ক্যান্ডি কৃতজ্ঞতা সূচক ইঙ্গিত করে লেজ দুলিয়ে মিউ বলেই খাওয়াই মন দিল। দরজার সামনে এসে হাঁপাতে হাঁপাতে নিজের সর্বশক্তি দিয়ে বেল বাজিয়ে কলিং বেলের ধৈর্যচ্যুতি ঘটাতে শুরু করেছে আয়ুষ। ওর এমন প্রচেষ্টায় প্রসন্ন হয়েই বুঝি মিনিটের ব্যবধানে দরজা খুলে দিল সীমান্ত। তবে ভ্রুকুঁচকে কিছু বলার আগেই ওকে ধাক্কা দিয়ে সরিয়ে ভেতরে প্রবেশ করল আয়ুষ। তারপর কোমরে দুহাত রেখে সীমান্তের দিকেই কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, আয়ুষ, শালা, এতক্ষণ লাগে নাকি দরজা খুলতে? বাল করো আমার। সীমান্ত আয়ুষের অমূলক কথায় কান না দিয়ে জিজ্ঞেস করল, সীমান্ত, কি ব্যাপার?
কিছু হয়েছে? আয়ুষ 2 হাত প্রসারিত করে চেঁচিয়ে বলল। আয়ুষ, কি হয়নি তাই বল। তুই নাকি বিয়ে করে বউ নিয়ে হাজির হয়েছিস? সীমান্ত, হোয়াট ননসেন্স। আয়ুষ, আহাহাহা। আমি বললেই ননসেন্স না। আর গোটা হেডকোয়ার্টারের আকাশে বাতাসে যে এই খবর উড়ে বেড়াচ্ছে তার বেলায়। বল। সীমান্ত কয়েক মুহূর্ত চুপ থেকে কিছু ভেবে নিল। এরপর নির্লিপ্ততাভাবে টোস্টার থেকে ব্রেড বের করে চেয়ারে বসে বাটার লাগাতে শুরু করল। ওকে এভাবে চুপ থাকতে দেখে আয়ুষ চোখ কপালে তুলে বলল, আয়ুষ, কিরে, এত ঠান্ডা মেরে গেলি যে? কিছু বলবি না তুই? সীমান্ত, একটা ভিত্তিহীন বিষয়ে এত গুরুত্ব দেওয়ার তো কিছু দেখছি না আমি। আয়ুষ নিজেও বুঝল সীমান্তের কথাটাই যুক্তিযুক্ত। তাই নিজেও রিল্যাক্স হয়ে সীমান্তের পাশে বসে ওর কফির কাপটা তুলে নিয়ে চুমুক বসিয়ে দিল। আয়ুষ, তাহলে চিন্তার কিছু নেই বলছিস? অবশ্য সত্যিটা তো আমরা জানি। আচ্ছা, নূর কোথায়? সীমান্তের হাত দুটো মুহূর্তেই স্থির হয়ে গেল। ঘুম থেকে উঠে নূরের দরজায় টোকা দিয়ে ডেকেছিল সে। তবে কোনো সাড়া শব্দ পায়নি। কড়া ডোজের ঘুমের ঔষধের প্রভাবে নূর তখন গভীর ঘুমে আচ্ছন্ন। সীমান্ত, ঘুমিয়ে আছেন? তুই বস, আমি রেডি হয়ে আসছি। বলেই উঠে নিজের রুমের দিকে চলে গেল। মিনিট 5 পর সীমান্ত একবারে তৈরি হয়ে এলো। এরপর আয়ুষকে বলল, চল। অফিসে নিজের কেবিনের দিকে যেতে যেতে কিছু জুনিয়র অফিসারদের একপাশে দাঁড়িয়ে থাকতে দেখেও কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে এগিয়ে গেল সীমান্ত। তখনই পেছনে থেকে কেউ সীমান্তের নাম ধরে ডেকে উঠল। জুনিয়র, রয় স্যার। সীমান্ত, ইয়েস। জুনিয়র, হাম বহুত খুশ হ্যায় আপকে লিয়ে। এরপর পেছনে থেকে সবাই একসাথে বলল, কংগ্রাচুলেশনস স্যার। সীমান্ত, কংগ্রাচুলেশনস ফর হোয়াট? এবারে আরেকজন বলে উঠল, জুনিয়র, অর কেয়া স্যার, আপকে শাদি। ওকে পুরোটা বলতে দিল না সীমান্ত তার আগেই নিজেই বলল। সীমান্ত, ইটস এ মিসআন্ডারস্ট্যান্ডিং, সি ইজ নট মাই ওয়াইফ। বলে গটগট পায়ে চলে যেতে নিলেই পেছনে থেকে একজন চেঁচিয়ে বলে উঠল, জুনিয়র, তো ফির ও আপকে হ্যায় কন স্যার? প্রশ্নটা শুনে থমকে গেল সীমান্তের চলমান পা দুটো। এক মুহূর্তের জন্য মানসপটে ভেসে উঠল নূরের সেই রাতের ভয়ার্ত হরিণীর ন্যায় কোমল আর্দ্র মুখ, কম্পিত অধরজোড়া, ব্যাকুল চোখের টলমলে দৃষ্টি। কপালের শ্বেদবিন্দু গড়িয়ে চিবুক বেয়ে ঘাড়ের উপর নেমে আসছে। বন্ধ চোখের পাতায় রাজ্যের ক্লান্তি এসে জড়ো হয়ে চোখমুখ কুঁচকে উঠছে। নরম ওষ্ঠজোড়া শুষ্ক হয়ে গেছে অনেকক্ষণ, পিঠের নিচে জামাটা ভিজে, অস্বস্তিকর অনুভূতি হচ্ছে। উন্মুক্ত কেশ রাশি ছড়িয়ে পড়েছে বালিশ, গলা, পিঠে এবং কিছু কিছু অবাধ্য দল ছাড়া হয়ে মেঝের ওপর লুটিয়ে আছে। সরু হাত দুটো শক্ত করে আঁকড়ে ধরে জোরে জোরে শ্বাস নিতে নিতে চোখ খুলল নূর। অপরিচিত সিলিং ফ্যানের বন্ধ পাখায় দৃষ্টি আটকে গেল তার। এরপর ধীরে ধীরে তা পুরো রুমের দেওয়াল, আসবাবপত্র জরিপ করতে লাগলো। শরীরে প্রবল ঘাম দিয়ে জ্বর ছুটে গেছে তার। কিন্তু উত্তেজিত মস্তিষ্কে প্রথমেই নিজের অবস্থান ঠিক বুঝতে পারল না। যখন একটু একটু করে ঘোর কাটছে তখনই বালিশ, বিছানা থেকে ভেসে আসা পরিচিত এক ঘ্রাণ তার ইন্দ্রিয়গুলোকে আরো বিবশ করে ফেলল। নূর সেই পুরুষালী সুগন্ধটা ভালোভাবে অনুভব করতে নিজের মুখটা আদুরে বিড়াল ছানার মতো গুজে দিল সেই নরম বালিশের ভেতর। মেঝের ওপর এক পা ভাঁজ করে টিভির দিকে গোল গোল চোখে তাকিয়ে মাহিরের প্রেমময় বাণীগুলো এক প্রকার গিলে নিচ্ছে চুমকি। যেন চোখ সরালেই সর্বনাশ হয়ে যাবে। এদিকে সোফার উপর বসে কুশানটা বুকে চেপে পুলকিত দৃষ্টিতে একই দৃশ্য দেখে চলেছে সামিরা। টানটান উত্তেজনায় দুজনেই যখন টিভির পর্দায় সমস্ত মনোযোগ দিয়ে রেখেছে তখন সারা অলস ভঙ্গিতে সোফার উপর আধশোয়া হয়ে তাকিয়ে আছে। আগে এসব মাত্রাতিরিক্ত বিরক্তিকর লাগলেও আজ মাহিরের ভালোবাসা দেখে মনের অজান্তেই আরেকজনের ছবি মনের কোণে উকি দিচ্ছে। ইস, যদি আয়ান্দা ঠিক এভাবেই বলে আমাকে। নিজের ভাবনায় নিজেই লজ্জা পেল সারা। এমন সময় অনিমেষ বাবু এসে সারা সামিরার মাঝখানে বসে প্রতিমা দেবীর উদ্দেশ্যে হাত ছাড়লেন। অনিমেষ বাবু, ও বড় বৌদি, বলছি কিছু খেতে দাও না। ওনার আকস্মিক ডাকে মনোযোগে ব্যাঘাত ঘটায় সামিরা বিরক্ত কণ্ঠে বলল। সামিরা, উফ কাকাই। অনিমেষ বাবু সামিরার মাথায় একটা টোকা মেরে বললেন। অনিমেষ বাবু, এই তোদের কাজ নেই। এসব বোস্তাপচা সিরিয়াল দেখে কি পাস শুনি? সাপের সাথে মানুষের প্রেম শুনেছিস কখনো?
এমন সময় হাতে সিঙ্গারার প্লেট এনে ঠক করে অনিমেষ বাবুর কোলের উপর রেখেই এক প্রকার খেকিয়ে উঠলেন দেবলীনা দেবী। দেবলীনা দেবী, এই একদম বেলার নামে উল্টো পাল্টা কথা বলবে না বলে দিচ্ছি। আর মাহিরের নামে তো নয়ই। দুটোকে কি সুন্দর দেখাচ্ছ একসাথে। অনিমেষ বাবু গরম সিঙ্গারাতে ফু দিতে দিতে কামড় বসিয়ে বললেন। অনিমেষ বাবু, হ্যাঁ সেই। আমার তো রীতিমতো দুঃখ লাগছে বেচারার জন্য। যে সাপের সাথে খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে। অবশ্য এই বেটা একটা কথা বুক ফুলিয়ে বলতে পারছে, আমার বউ একটা নাগিন, হা হা হা। বলে হাসতে হাসতে লুটিয়ে পড়লেন সোফার ওপর। দেবলীনা দেবী কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে তার পতিদেবের দিকে। এদিকে টিভির স্ক্রিনে ভেসে আসছে মাহির বেলার বৃষ্টিমাখা প্রেম। না আর সহ্য হলো না সারার। অনিমেষ বাবুকে সরিয়ে হন্তদন্ত হয়ে ওপরে নিজের রুমের দিকে চলে গেল সারা। এরপর দরজা লাগিয়ে দুটো বড় বড় শ্বাস নিয়ে নিজের ভাবনাটা মাথা থেকে ঝেড়ে ফেলে চাইল। সেদিন আমার কোনো স্ত্রী নেই কথাটা শুনেই অভিমানে আয়ানের নম্বরে আর ফোন করা হয়ে ওঠেনি তার। তবে আজ কেন জানি মনটা অনেকটাই লোভী হয়ে উঠল আয়ানের সান্নিধ্য পেতে। আর চোখে একবার ফোনটা দেখে নিয়ে খপ করে হাতে তুলে নিয়ে দুরু বুকে কল করেই ফেলল আয়ানের নম্বরে। আইফেল টাওয়ারের একটা বড় ওয়ালপেপার হালকা বাদামি টাইলসের দেওয়াল জুড়ে আছে। রুমের এক পাশে বর্ষরওয়াল আলমারি, অপর পাশে মাঝারি সাইজের কাঠের নান্দনিক ডিজাইনের বুকশেলফের মধ্যে থরে থরে সাজানো নানা রঙের দেশি বিদেশি বইয়ের সমাহার। বিপরীত পাশে অ্যাটাচ বাথরুম। মাঝারি আকারের সিঙ্গেল ড্রেসিং টেবিলের সামনে অল্প কিছু পুরুষ প্রসাধনী। তার পাশের স্ট্যান্ড হ্যাঙ্গারে ঝুলছে ধবধবে সাদা এপ্রন। এদিকে লাগোয়া হালকা রঙের মাঝারি স্টাডি টেবিল। সেখানেও বেশ কিছু নোটপ্যাড, পেন, মার্ক করে রাখা খোলা বই। রুমের সোজাসুজি সবুজে ঘেরা বারান্দার মধ্যে কেবল ঘন শুভ্র পর্দার আস্তরণ রয়েছে। রুমের মাঝামাঝি অবস্থিত ধবধবে সাদা বিছানার উপর টানটান হয়ে শুয়ে মুখের সামনে বই নিয়ে গুনগুন করে পড়ছে আয়ান। নিজের পড়ায় এতই মগ্ন ছিল যে দরজায় দুবার টোকা পড়লেও শুনতে পেল না। দরজায় দাঁড়ানো ব্যক্তিটি এবার হালকা চাপ দিয়ে ভেড়ানো দরজা খুলে কিছুটা মুখ বাড়িয়ে বললেন, মোহিত বাবু, মে আই কাম ইন? এতক্ষণে মনোযোগ ক্ষুণ্ণ হয়েছে আয়ানের। বাবাকে দেখে শোয়া থেকে উঠে বসতে বসতে হাসি মুখে বলল, আয়ান, বাবা, প্লিজ কাম। মোহিত বাবু রুমের ভেতর এসে আয়ানের বিছানার পাশে বসে জিজ্ঞেস করলেন, মোহিত বাবু, তো কেয়া হালচাল হ্যায় ডক্টর সাব? সাব বারহিয়া। কই পেশেন্ট মিলা? আয়ান বই সরিয়ে রেখে ঈষৎ আহ্লাদে দুহাতে বাবার পেটে দুহাতে ঠেলা দিয়ে বলল, আয়ান, উফ বাবা, আপ ভি না। ওর কাণ্ড দেখে হো হো করে হেসে উঠলেন মোহিত আগারওয়াল। তারপর ছেলের দিকে স্নিগ্ধ নয়নে তাকিয়ে নিজের হাতের খামটা বাড়িয়ে দিলেন। খামটা অনেকক্ষণ আগেই নজরে এসেছে আয়ানের। এবার সেটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে জিজ্ঞেস করল, আয়ান, ইসমে কেয়া হ্যায় বাবা? মোহিত বাবু ইশারায় খামটা আয়ানকে খুলতে বললে আয়ান এবার বিনা বাক্যব্যয়ে মোড়কটা ছিঁড়ে ফেলল। ভেতর থেকে বেরিয়ে এলো বিশ্ববিদ্যালয়ের একটা ফর্ম। পুরোটা পড়ে আয়ান অবাক হয়ে তাকালো মোহিত বাবুর দিকে। কিন্তু মোহিত বাবু একটুও বিচলিত না হয়ে আয়ানের কাঁধে হাত রেখে বললেন, মোহিত বাবু, মেয়ে চাহতা হু কি তুমি মাইটি যাকে আপনি পিএইচডি কমপ্লিট কারো। আয়ান, लेकिन बाबा, ताब तो रिसर्च वर्क थीसिस कंप्लीट करो के पीएचडी पूरा कारोने में 4 इयर्स। मोहित बाबू, बाबा जो भी कर रहा है इट विल ऑलवेज गुड फॉर यू। কথাটার সত্যতা সম্পর্কে অবগত আয়ান। তাই চুপ করেই রইল। মোহিত বাবু ছেলের কাঁধে হাতের চাপ বাড়িয়ে ভরসা দিয়ে বললেন, মোহিত বাবু, টেক ইউর টাইম, आई नो तुम एकदम सही फैसला लोगे। अगर तुम लास्ट मोमेंट पर भी ना बोलोगे तब भी मैं तुम्हारे साथ हूँ। এরপর আর কোনো কথা চলে না। আয়ান নিজেও সম্মতি সূচক মাথা নাড়িয়ে মৃদু হেসে উঠল। মোহিত বাবু সন্তুষ্ট চিত্তে রুমের বাইরে বেরিয়ে যেতেই আয়ান নিজের মাথা এলিয়ে চোখ দুটো বন্ধ করে নিল। এমন একটা সুযোগ নিঃসন্দেহে তার ক্যারিয়ারের জন্য ভালো। তাহলে সে ভেতর থেকে খুশি হতে পারছে না কেন? মনের কোণে কে যেন বলে উঠল, 4টে বছর যে তাহলে দেখা হবে না তাকে। না 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 না, এসব কেন ভাবছে সে? না হোক দেখা। আয়ান চলে গেলে সবচেয়ে খুশিই হবে সে। তারপর নিজের প্রিয় মানুষকে বিয়ে করে নিবে। ততদিনে হয়তো একটা বাচ্চাও। উফ, ভাবতেই বুকটা কেঁপে উঠছে আয়ানের। তখনই বালিশের নিচে মোবাইল বেজে ওঠায় ধ্যান ভাঙল তার।
ফোন বের করে স্ক্রিনে লেখা নম্বরটা দেখার সাথে সাথেই চোখ মুখ শক্ত হয়ে গেল। মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, আয়ান, সেদিনের ওই অসহ্য মেয়েটা আবার ফোন করছে। ডিসগাস্টিং। মেজাজ আরো বিগড়ে গেল তার। ঝট করে ফোনটা কেটে দাঁতে দাঁত চেপে বসে রইল। প্রথমবার আয়ানের নম্বরে কল করে কথা বলতে না পারায় বেশ হতাশ হয়ে উঠল সারার চঞ্চল মুখখানি। মনে মনে ভাবল, সারা, ডাক্তার মানুষ, নিশ্চয় ব্যস্ত আছে। হ্যাঁ, তাই হবে বলেই আরো একবার ফোন করল। তবে এবারে রিসিভ তো হলোই না, বরং নম্বরটাই ব্লক করে দিয়েছে আয়ান। সারা, তবে কি সে চাচ্ছে না আমি তার সাথে যোগাযোগ করি? নাকি সে আমাকেই চাই না? কেন? কেন চাইবে না কেন? কথাটা মাথায় আসতেই তিক্ত এক অনুভূতিতে ছেয়ে গেল সারার অন্তর জুড়ে। যেই প্রফুল্ল মনে ফোনটা করেছিল এখন তার ছিটেফোঁটাও অবশিষ্ট নেই। প্রবল আক্রোশে নিজের কাঁধ সমান হালকা ব্রাউন চুলগুলো দুহাতে চেপে ধরল সারা। এই কেনর উত্তর কেন নেই তার কাছে। ঘড়িতে সময় দুপুর 2টা বেজে 18 মিনিট। সীমান্ত নিজের কেবিনে বসে আছে। সামনে খোলা ল্যাপটপ, একের পর এক ডকুমেন্ট ফাইলে মুখ গুজে রেখেছে সে। কিছু কিছু জায়গায় চোখ বুলিয়ে কপালের মাঝে মৃদু ভাঁজও পড়ছে। লাঞ্চ ব্রেক হয়েছে অনেকক্ষণ, তবে কাজের মধ্যে এতটাই মগ্ন হয়ে উঠেছে যে আশেপাশে কোনো কিছুতেই তার খেয়াল নেই। এমন সময় দরজার বাইরে থেকে ঠক ঠক শব্দে তার মনোযোগ পেতে চাইল আয়ুষ। তারপর যথাসাধ্য বিনীত ভঙ্গিতে বলল, আয়ুষ, স্যার, মে আই কাম ইন? সীমান্ত চোখ না তুলে কিভাবে বলল, সীমান্ত, হুম। আয়ুষ ভেতরে এসে বাধ্য ছেলের মতো হাতের ফাইলটা সীমান্তের দিকে বাড়িয়ে দিল। সীমান্ত সেটা দেখে নিয়ে ঝটপট সাইন করে দিল। এরপর আয়ুষের হাতে ফেরত দিয়ে বলল, সীমান্ত, এটা হেমায়েত স্যারের কাছে দিয়ে দেবেন। আয়ুষ নত মস্তকে সম্মতি জানিয়ে স্যালুট ঠুকে বেরিয়ে যেতেই সীমান্ত পেছনে থেকে ডেকে উঠল, সীমান্ত, আয়ুষ, লাঞ্চ করেছিস? থেমে গেল আয়ুষের চলমান পা দুটো। একটা শীতল অনুভূতি ছেয়ে গেছে মনের ভেতর। সারাদিন যে তার সিনিয়র হয়ে গাদা গাদা ফাইলের কাজ আদায় করে নিয়েছে, এটা সেই বসের কণ্ঠ নয়, বরং সেই যত্নশীল বন্ধুর, আদরের ভাইয়ের কণ্ঠ, যার শাসনের মাঝেও রয়েছে অপরিসীম ভ্রাতৃত্বের বন্ধন। এবার যেন আয়ুষ নিজেও খোলস ছেড়ে নিজের আসল ফর্মে ফিরে এসেছে। পেছনে ঘুরে নিজের তৃপ্তির হাসি চেপে বিরক্তির ভান করে বলল, আয়ুষ, শালা, সকাল থেকে আমাকে ফাইলের বস্তায় ডুবিয়ে রেখে কতবার দৌড় করিয়েছিস বল? দম ফেলার ফুরসতটুকুও দিসনি এই মাসুম বাচ্চাটাকে। এখন আবার ওই হিটলারের কাছে পাঠাচ্ছিলিস? দেখ আমার মুখটা, তোর কি আমার ওপর দয়া হয় না স্যামি? সীমান্ত আয়ুষের ড্রামা সম্পর্কে ভালোভাবেই অবগত আছে, তাই আর কথা না বাড়িয়ে ফাইল, ল্যাপটপ বন্ধ করে আয়ুষের দিকে তাকিয়ে বলল, সীমান্ত, চল। আয়ুষ নিজেও খোশ মেজাজে সীমান্তের সাথে এগিয়ে গেল ক্যান্টিন এরিয়ার দিকে। বাটার চিকেন, ডিম কারি, ছোলার তরকারি, পালাক পানির, ডাল তারকা, মিক্সড ভেজিটেবল, গ্রিন সালাড, অনিয়ন রায়তা সহ কয়েক পদের সাজানো বাহারি খাবারগুলো দেখেই হু হু করে খিদে বেড়ে জিভে জল এসে গেল আয়ুষের। আর কোনো দিকে না তাকিয়ে সোজা প্লেটে কিছুটা বাটার চিকেন তুলে নিয়ে ভাত মেখে কয়েক লোকমা পেটে চালান করে দিল। তারপর হঠাৎ খেতে খেতে সামনে তাকিয়ে দেখল সীমান্তের প্লেটের ডিম, সবজির বাটি সব পড়ে আছে সেভাবেই, এমনকি কোনো কিছু সে ছুঁয়েও দেখেনি। আয়ুষ ওকে বাম হাতের কনুই দিয়ে হালকা গুঁতো মেরে বলল, আয়ুষ, কি ব্যাপার স্যামি? তোর পছন্দের যথেষ্ট ঘাসপাতা এখানে মজুদ আছে, তাহলে না খেয়ে এমন ধ্যান মগ্ন হয়ে আছিস কেন? সীমান্ত, তুই শুরু কর, আমি আসছি বলেই উঠে ক্যান্টিনের কিচেন রুমের দিকে এগিয়ে গেল। আয়ুষ কয়েকবার ডেকেও সাড়া পেল না। সীমান্তের যেন এতক্ষণে ভীষণ জরুরি কিছু মনে পড়েছে। কাজের মধ্যে অনভ্যাস বশত সে ভুলেই গিয়েছিল যে তার বাড়িতে একজন মানুষ অভুক্তই রয়েছে গেছে। গুটি গুটি পায়ে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে বসেছে নূর। ঘুম ভাঙতেই অপরিচিত পরিবেশ, নিজের পরনের পরিবর্তিত পোশাক আর পুরুষ মানুষের শার্ট, জুতো, প্রসাধনী সবকিছু দেখে নূর এক প্রকার বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। মাথায় হাজার খানেক প্রশ্ন গিজগিজ করলেও উত্তরের খাতা ছিল শূন্য। এরপর একটু একটু মনে পড়ে জ্বরের ঘোরে সীমান্তের সাথে তার এখানে আসা থেকে রাতে বমি করার পুরো বিষয়টা। মনের অস্থিরতা কিছুটা কমতেই পেটের উপদ্রব শুরু। আগের প্রায় সারাটা দিন ঠিকমতো দানাপানি না পড়ায় লজ্জা ভেঙ্গে মাথায় ঘোমটা টেনে বাইরে এসে কাউকেই দেখেনি সে।
তবে ডাইনিং টেবিলের ওপর ঢাকনা দিয়ে রাখা খাবার আর ছোট্ট চিরকুটটা দেখে কৌতূহল দমাতে পারেনি নূর। ৯,১১১। ব্যাস এটুকুই লেখা ছিল ল্যান্ডলাইন নম্বরের নিচে। নূর অবশ্য খাবারটা খেয়েই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। এরপর নিজের রুমে গিয়েই শুয়ে পড়েছিল। কিন্তু দুপুরের এই মুহূর্তে ক্ষুধার্ত থাকলেও লজ্জায় ফোন করে খাবার চাওয়ার মতো কাজটা করে উঠতে পারেনি সে। এমন সময় কলিং বেল বেজে ওঠায় নূরের টনক নড়ে। ওড়নাটা ভালোভাবে জড়িয়ে দরজাটা হালকা খুলতেই এক বয়স্ক স্টাফকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখল। তারপর নিজের হাতের প্যাকেটটা নূরের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, কোয়ার্টার স্টাফ, আপকে লিয়ে ম্যাম। রয় স্যার নে ভেজা হে। নূর বুঝল এগুলো সীমান্তই পাঠিয়েছে, তাই প্যাকেটগুলো নিয়ে ধীর কণ্ঠে বলল, নূর, শুক্রিয়া। লোকটি আবার ফিরে গেলে নূর ভেতরে এসে ঝটপট খাবারগুলো সাজিয়ে বসে পড়ল। অর্ধপরিচিত এই খাবারগুলো দেখেই একচিলতে হাসি ফুটে উঠল নূরের ঠোঁটের কোণে। গোধূলির রক্তিম আভা ছেয়ে আছে চারপাশ জুড়ে। সাদা মেঘের ওপর কেউ যেন এক মুঠো লাল সিঁদুর ছড়িয়ে দিয়েছে। শীতল বাতাসে এক অদ্ভুত মাদকতা মিশে রয়েছে। দূর থেকে ক্ষীণস্বরে ভেসে আসছে মহান স্রষ্টার আহ্বান। সারাদিন পর ক্লান্ত হয়ে সীমান্ত যখন নিজের কোয়ার্টারে ফিরে এলো তখন পুরো কোয়ার্টার অন্ধকারে নিমজ্জিত। দেখেই ভ্রু কুঁচকে এলো সীমান্তের। সন্দিহান হয়ে কারণ উদ্ঘাটন করার আগেই পাশের পেট হাউস থেকে টারজানের গলার তীব্র আওয়াজ ভেসে এলো। দ্রুত পায়ে সেদিকে এগিয়ে গিয়ে টারজানের মাথায় হাত বুলিয়ে শান্ত করতে করতে সে বলল, সীমান্ত, কাম ডাউন। আমি দেখছি আমি। এতক্ষণ যেন গলায় বাঁধা শেকল ছিঁড়ে ফেলার উপক্রম করেছিল টারজান। তবে সীমান্তের আদুরে স্পর্শে একেবারে গলে শান্ত হয়ে সীমান্তের হাত চেটে দিল। সীমান্ত টারজানকে সামলে দরজার কোড লক খুলে ভেতরে প্রবেশ করল। এরপর মাথার প্রফেশনাল ক্যাপটা টেবিলের ওপর রেখে অভ্যাসবশত নিজের রুমের দিকে এগিয়ে এল। কিন্তু ভেতর থেকে ভেসে আসা ক্ষীণ আলোর দিকে তাকাতেই সীমান্তের হৃৎপিণ্ডটা বুঝি থমকে গেল, সারা শরীর জমে অসাড় হয়ে আসছে। শিরদাঁড়া বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল। নিঃশ্বাস নিতেও যেন ভুলে গেছে সীমান্ত। সে কেবল মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েই রইল। খোলা দরজা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে মোমবাতির আলোয় জায়নামাজে বসে আছে এক মায়াবী শুভ্র কন্যা। হিজাবে ঢাকা ছোট্ট মুখটার গালে লেগে থাকা দুয়েক ফোঁটা জলের বিন্দু যেন মোমের আলোয় মুক্তোর মতো ঝলমল করছে। ছোট্ট বিড়াল ছানাটা তার গা ঘেঁষে রয়েছে। নূরের বন্ধ চোখের পাতা থেকে অশ্রুধারা গড়িয়ে পড়ছে মোনাজাতে আবদ্ধ দুই হাতের ওপর। গোলাপি ঠোঁট দুটো হালকা কেঁপে কেঁপে উঠছে। অসহ্য এক অনুভূতিতে চোখ দুটো খিচে বন্ধ করে ফেলল সীমান্ত। এতক্ষণে তার শরীরের রক্ত কণিকাগুলো যেন শিরা উপশিরায় দ্রুতবেগে ছড়িয়ে পড়ছে। বুকের ভেতর হৃদযন্ত্রের গতি বেড়ে গেছে অস্বাভাবিক গতিতে। সীমান্তের মনে হলো এই আধার পুরীতে যেন সত্যিই এক টুকরো আলো নিজের অস্তিত্বের জ্যোতি ছড়াচ্ছে, আর এই নূর স্বয়ং রুকাইয়া বিনতে নূরজাহান। চলবে। গল্প, বেগম জাহান। লেখনীতে চারুলতা ছদ্মনাম। পঞ্চম পর্ব।